তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে। আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। পরদিন সকালে ইচ্ছে করে ইলহাম নিচে খেতে গেল না। ভাবল মাহাদিয়া হয়তো তার জন্য খাবার নিয়ে আসবে। তবে কাজের প্রেসারে মাহাদিয়ারও ইলহামের কথা খেয়াল ছিল না। তাই আর ক্ষুধা সহ্য করতে না পেরে ইলহামে গেল রান্নাঘরে। হঠাৎ ইলহামকে রান্নাঘরে দেখে মাহাদিয়া বলল, আপনি এখানে? কোনো কিছু দরকার? ইলহাম ভ্রূ কুঁচকে ভাবল, মানে আমি যে সকালে খাইনি, আজ এটাও ওর চোখে পড়ল না। কোন ধ্যানে থাকো তুমি? মাহাদিয়া এতক্ষণ বেসিনে থালা বাসন ধুচ্ছিল। তবে এবার ইলহামের কথায় চমকে উঠে তার দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে বলল, তুমি? আপনি আমাকে তুমি বললেন? ইলহাম হকচকিয়ে বলল, তুমি আমার বয়সে অনেক ছোট, তো তুমি ছাড়া আর কি বলবো? আমার ক্ষুধা পেয়েছে, খাবার দাও। ইলহামের কথায় মাহাদিয়ার স্মরণে এলো, ওহ, আপনি এখনো নাস্তা করেননি? আপনি ডাইনিং টেবিলে গিয়ে বসুন, আমি এক্ষুনি আপনাকে খাবার দিচ্ছি। ইলহাম সোজা গিয়ে ডাইনিং টেবিলে বসল। মাহাদিয়া খাবার বেড়ে দিতে দিতে বলল, আফওয়ান, আমার একটুও স্মরণে ছিল না আপনার কথা। মাহাদিয়ার কথায় রেগে আগুন হয়ে জিজ্ঞেস করলো ইলহাম, তাহলে কার কথা ভাবো? কথাটা একদমই বলে থেমে গেল সে। মাহাদিয়া কিছু একটা ভেবে মুচকি হাসল। তারপর ইলহামকে উদ্দেশ্য করে বলল, কেউ একজন আমাকে বলেছিল সারাক্ষণ বউকে নিয়ে ভাবা এটাও নাকি একটা রোগ, তাই আমি আর অসুস্থ থাকতে চাই না। মাহাদিয়ার কথায় ইলহাম বিরক্ত হওয়ার রিয়াকশন দিয়ে বলল, হয়েছে হয়েছে, আমি নিয়ে খেতে পারবো, তুমি তোমার কাজে যাও। ইলহামের এমন আজগবি রাগ দেখে মাহাদিয়া মুখ টিপে হাসল। আজ আপনি দোকানে গেলেন না? ইলহাম খেতে খেতে জবাব দিল, না, আজ যাব না। ও কি? তোমার কাজ শেষ হলে গিয়ে রেডি হও। কেন? এত প্রশ্ন করে আমি পছন্দ করি না, যা বলেছি তাই করো। পাশ দিয়ে যাচ্ছিল ইফা, কিছু কথা তার কানে এসেছে, তাই সে মাহাদিয়ার দিকে তাকে ইশারায় হাসল। তারপর মাহাদিয়াকে ডেকে রুমে নিয়ে বলল, দেখলে বলেছিলাম না, ভাইয়ার মন আস্তে আস্তে তোমার প্রতি দুর্বল হচ্ছে। মনে হয় আজ তোমাকে নিয়ে ঘুরতে যাবে। বিয়ের পর প্রথম নিজের স্বামীর সাথে ঘুরতে যাচ্ছ। আল্লাহ তোমাদের মধ্যে বরকতময় মোহাব্বত দান করুন, আমিন। ইফার কথায় মাহাদিয়া মুখ টিপে হাসল। ইলহামের কথায় মাহাদিয়া দ্রুত নিজের হাতের কাজ শেষ করে রেডি হয়ে নিল। ইলহামও রেডি হয়ে মাহাদিয়াকে নিয়ে বাসা থেকে বের হতে নিবে, তখনই রাশেদা বেগম ড্রয়িং রুমে থেকে ডেকে বললেন, রেডি সেডি হয়ে কোথাও যাওয়া হচ্ছে নবাবজাদি? শাশুড়ির কথায় মাহাদিয়া ভয় পেয়ে থেমে গেল। সামনে থেকে এগিয়ে এসে বলল ইলহাম, ওকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। তারপর মাহাদিয়াকে উদ্দেশ্য করে বলল, চলো, বলে এগিয়ে গেল। মাহাদিয়াও ইলহামের পেছন পেছন গিয়ে গাড়িতে উঠল। ছেলের তার বউয়ের প্রতি এমন আচরণ দেখে রাশেদা বেগমের মাথায় চিন্তা বাসা বাঁধল। আমার ছেলেটা কি তাহলে পরিবর্তন হয়ে যাচ্ছে? রাশেদা বেগমকে চিন্তিত দেখে সালাম সাহেব পাশে বসে জিজ্ঞাসা করল, কি হয়েছে রাশেদা? রাশেদা বেগম চিন্তিত কণ্ঠে বলল, ইলহামটার আচরণ ইদানিং কেমন পরিবর্তন ঠেকেছে, সারাদিন যেন কেমন বইয়ের পেছন পেছন ঘুরঘুর করে। সালাম সাহেব মুচকে হাসি দিয়ে বলল, তুমিও দেখছি বাংলা সিনেমার দাজ্জাল শাশুড়িদের ক্যারেক্টার ধারণ করতে চাইছ। কি? তোমার কাছে তো আমি দাজ্জালি, এখন তো আমাকে দাজ্জাল, নমরুদ আরও কত কিছু বলে মনে হবে তোমার? আরে বাদ দাও, নতুন বিয়ে করেছে, একটু ঘুরুক, ওদের বিষয় নিয়ে ভেবো না তো রাশেদা। ইলহামের সাথে আজ প্রথম কোথাও ঘুরতে এসেছে মাহাদিয়া, তাই মনটা আজকে খুব ফুরফুরা তার। এত খুশি আমি কই রাখি, আল্লাহ, আলহামদুলিল্লাহ। গাড়ি এসে থামলো বড় একটি মার্কেটের সামনে। মাহাদিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই দোকানটাই কি আপনার? ইলহাম শান্ত স্বরে বলল, চারপাশে চোখ বুলাতে বুলাতে মাহাদিয়ার নজর গেল উপরে টানানো বড় একটা সাইনবোর্ডের দিকে। তাতে বড় বড় করে লেখা, মাহি এলিগেন্স বিউটি। দোকানের নাম দেখে মাহাদিয়ার মনটা গম্ভীর হয়ে গেল। সে এক নজরে সাইনবোর্ডের দিকে তাকিয়ে আছে। ইলহাম এটা লক্ষ্য করে বলল, ভেতরে চলো, বলে ইলহাম আগে আগে চলল। মাহাদিয়া ইলহামের পেছন পেছন হাঁটা দিল। হঠাৎ পেছন থেকে ডাক ভেসে এলো, তুমি এসেছো ইলহাম? কথাটি শুনে মাহাদিয়া এবং ইলহাম দুজনেই পেছনে ফিরে তাকালো। মাহাদিয়া কিছুটা এগিয়ে এসে বলল, তুমি আসবে শুনে সে 10টা থেকে পাশের রেস্টুরেন্টটাতে অপেক্ষা করছিলাম, ওই যেটাতে আগে শোরুম দেখতে আসলে তুমি আমাকে খাওয়াতে নিয়ে যেতে। মাহিয়ার মুখ থেকে এমন কথা শুনে মাহাদিয়া দোকানের দিকে আরো এগিয়ে গেল। মাহিয়া ইলহামের আরেকটু কাছে গিয়ে দাঁড়িয়ে নিচু স্বরে বলল, আজ আমাদের শোরুমের ওপিনিয়ন তুমি তো আমাকে জানালেও না, আমি রবিনের কাছ থেকে জানতে পেরে আসলাম। এখন দেখছি তুমি তোমার বউকে নিয়ে আসলে, আমি তোমাদের ডিস্টার্ব করার জন্য আসিনি। যদি জানতাম ওকে নিয়ে আসবে তাহলে আসতাম না, তুমি চাইলে এক্ষুনি চলে যাব। ইলহাম শান্ত স্বরে বলা মাহিয়ার কথাগুলো শুনে বলল, থাক, সমস্যা নেই, তুমিও এসো। ইলহামের কথায় মাহিয়া তার পাশে হেঁটে দোকানের ভেতরে ঢুকল। দোকানের মডারেটররা অনেকেই শোরুমের কাজ চলাকালীন সময় মাহিয়াকে ইলহামের সাথে আগেও দেখেছে, তাই এবারও ইলহামের পাশে মাহিয়াকে দেখে কিছুটা এগিয়ে গিয়ে সালাম দিয়ে বলল, ম্যাম, স্যার, আসুন, আপনাদের স্বাগতম। কিছুটা দূরে বোরখা পরিহিত মাহাদিয়াকে হয়তো সবাই ভেবেছে সাধারণ কোনো ক্রেতা, তাই ইলহাম সবার সাথে পরিচয় করিয়ে দিবে বলে মাহাদিয়ার দিকে এগোতে নিলে তার ফোনে জরুরি একটা কল আসায় সে কথা বলতে বলতে বাহিরে চলে গেল। মাহাদিয়াকে একা দেখে মাহিয়া এগিয়ে এসে বলল, কেমন আছেন মাহাদিয়া? মাহিয়ার কথায় শান্ত ভঙ্গিতে জবাব দিল মাহাদিয়া, আলহামদুলিল্লাহ, ভালো। আর আমি সম্পর্কে তোমার বড় ভাবি হই, ভাবি বলে সম্বোধন করবে আমায়। মাহিয়া মাহাদিয়ার কথায় একটা তাচ্ছিলের হাসি এসে বলল,
এই একটা ডাকে তুমি যদি সন্তুষ্ট থাকো তাহলে ডাকতে আমার তো কোনো অসুবিধা নেই। মানে আর কি, যেখানে ইলহামের সম্পূর্ণ লাইফ জুড়ে আমি আছি সেখানে একটা ডাকে কি আসা যায়? কেন তুমি বাইরে দেখো না দোকানের নামটা কার নামে সেট করা? আর এখানে কয়জন তোমাকে ইলহামের বউ হিসেবে জানে বলো? সবাই এতবার ইলহামের সাথে আমাকে দেখেছে যে আমাকে এখন ইলহামের স্ত্রী মনে করছে। তাছাড়া ইলহামের জীবনে যদি তোমার বিন্দুমাত্র অস্তিত্ব থাকতো তাহলে ও সবার আগে তোমাকে নিয়ে এসে সবার সাথে পরিচয় করিয়ে দিত, বুঝলে? তাহলে আর আমাকে এখানে ডাকতো না। মাহাদিয়া চরম অবাক হয়ে প্রশ্ন করল, কি উনি তোমাকে এখানে আসতে বলেছে? হ্যাঁ অবশ্যই, ও না ডাকলে কি আমি জানতাম যে আজ শোরুমের ওপিনিয়ন? তাছাড়া এই শোরুমটাই ইলহাম স্থাপন করেছিল আমার ইচ্ছায়। ও আমাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেছিল, মাঝে তুমি বিষাক্ত কাটা হয়ে ঢুকে পড়েছ। আসলে ইলহাম হলো একজন পরোপকারী ছেলে, আর তুমি হলে একটা ইয়াতিম অনাথ মেয়ে, তাই তোমার উপর দয়া করে থাকতে দিচ্ছে ওর জীবনে। চিন্তা করো না, খুব শীঘ্রই যখন তোমাকে ওর জীবন থেকে গুড বাই জানাবে তখন আমার কাছে এসো, আমি বরং তোমাকে আমাদের এই শোরুমের মডারেটরের একটা চাকরি দিয়ে দেব। মাহিয়ার কথাগুলো শুনে মাহাদিয়ার বুক ফেটে কান্না আসছে। সব কিছু তো ঠিকই বলছে মাহিয়া, ওর সবগুলো কথাতেই তো যুক্তি আছে। তবুও নিজেকে বহু কষ্টে স্থির রেখেছে ইলহামের সামনে। ইলহাম মাহাদিয়াকে পুরো শোরুম ঘুরিয়ে দেখালো, তখনও সাথে মাহিয়া ছিল। সব ঘুরে দেখা শেষ হলে ইলহাম মাহাদিয়াকে নিয়ে পাশের ফ্লোরের রেস্টুরেন্টটাতে খাওয়াতে নিয়ে যেতে চাইলে মাহিয়া মনে মনে হিংসায় পড়ে যাচ্ছিল। তাই সে প্রথমে ইলহামকে বলল, আচ্ছা তাহলে তোমরা গিয়ে খাওয়া দাওয়া করো, আমি বাসায় চলে যাই। মাহিয়া আশা করেছিল ইলহাম তাকে তাদের সাথে থাকতে বলবে, তবে আশ্চর্যকরভাবে ইলহাম শান্ত গলায় উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। ইলহামের কথায় মাহিয়ার ভেতরটা জ্বলে উঠল, মনে মনে ভাবল, কি আমি চলে যাব? আর তুমি ওই মেয়েটাকে নিয়ে আলাদা সময় কাটাও, তাই না? না, এটা আমি হতে দিব না। তাই কিছুক্ষণের মাঝে মাহিয়া নাটক করে মাথায় হাত দিয়ে পড়ে যেতে নিলে পাশে থাকা ইলহাম তাকে ধরে ফেলল। কি হয়েছে মাহিয়া? চিন্তিত স্বরে বলল ইলহাম। মাহিয়া আবারও অভিনয় করে বলল, না কিছু হয়নি, আসলে সকালে না খেয়ে বাসা থেকে বেরিয়ে আসছিলাম তো, তাই বোধহয় প্রেশার কমে গিয়ে মাথাটা ঘোরাচ্ছে। আচ্ছা আমি বাসায় গিয়ে কিছু একটা খেয়ে নিলেই সুস্থ হয়ে যাব, তোমরা যাও। ইলহাম চিন্তিত স্বরে বলল, খালি পেটে বাসা থেকে বের হলে কেন? চলো এখন কিছু খেয়ে তারপর বাসায় যাও, নয়তো রাস্তায় কোনো দুর্ঘটনা হলে। মাহিয়া আচ্ছা ঠিক আছে বলে মাহাদিয়ার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি হাসল। পাশে দাঁড়িয়ে থাকা মাহাদিয়া প্রথম থেকে মাহিয়ার এই অভিনয়গুলো বুঝতে পারছিল, তবে মাহিয়ার প্রতি ইলহামের এই কেয়ারিং ভাবগুলোই তাকে বেশি কষ্ট দিচ্ছিল। খাওয়া দাওয়া শেষ হলে ইলহাম ওদেরকে বসিয়ে রেখে টাকা পে করতে গেল। মাহিয়া মাহাদিয়াকে খোঁচা দিয়ে বলল, কি খুব কষ্ট হচ্ছে ভাবি সাহেবা? মাহাদিয়া রাগী কণ্ঠে বলল, মানে? মাহিয়া হেসে জবাব দিল, তুমি আজ না আসলেও পারতে, শুধু শুধু আমার আর ইলহামের মাঝে থার্ড পার্সন হয়ে কষ্ট পাচ্ছ। মাহাদিয়া এবার একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমার কষ্ট হবে কেন? কষ্ট তো হচ্ছে তোমার, কারণ থার্ড পার্সন আমি না, বরং তুমি। আমি তো ওনার বিয়ে করা বউ। মাহিয়া রেগে গিয়ে আবারও মাহাদিয়াকে চর মারতে উদ্যত হলে এবারও মাহাদিয়ার শক্ত হাতে তা প্রতিহত করে মাহিয়ার হাতটা উল্টো মোচড় দিয়ে বলল, তোমার হাতটা একটু বেশি চলে মনে হয়। তোমাকে আমি একবার সাবধান করেছিলাম না আমার সাথে লাগতে আসবে না, তবুও কেন সবসময় আমার পেছনেই পড়ে থাকো? তখনই সেখানে এসে হাজির হলো ইলহাম। সে অবাক দৃষ্টিতে মাহাদিয়ার দিকে তাকিয়ে বলল, এগুলো কি হচ্ছে? মাহাদিয়া কিছু বলার আগে মাহিয়া কান্নার অভিনয় করে বলল, ইলহাম আমি তোমাদের মাঝে থাকতে চাইনি, তুমি জোর করে আমাকে থাকতে বলেছ, এর জন্য আমি থার্ড পার্সন হয়ে গেলাম, বলে সে কান্না করতে করতে বেরিয়ে গেল। মাহিয়া বেরিয়ে গেলে ইলহাম গম্ভীর কণ্ঠে মাহাদিয়াকে উদ্দেশ্য করে বলল, সত্যি কি তুমি ওকে থার্ড পার্সন বলেছ মাহাদিয়া? মাহাদিয়া মাথা নিচে করে বলল, হ্যাঁ কিন্তু। হঠাৎ ইলহাম রেগে গিয়ে বলল, হাউ ডেয়ার ইউ, তুমি কেন ওকে এই কথা বললে? তোমাকে কে এই রাইট দিয়েছে? এবার মাহাদিয়াও রেগে গিয়ে বলল, ওকে আপনি খুব ভালোবাসেন তাই না? ওকে কিছু বললে আপনার খুব আঘাত লাগে তাই না? মাহাদিয়ার এমন কথায় ইলহামও রেগে গিয়ে বলল, শোনো তোমার সাথে আমি ভালো ব্যবহার করছি বলে ভেবে নিও না তুমি আমার লাইফের সব বিষয়ে ইন্টারফেয়ার করতে পারবে। কদিন হয়েছে তুমি আমার জীবনে এসেছো? হ্যাঁ? ইলহামের মুখ থেকে এই কথা শুনে মাহাদিয়ার মুখ থেকে আর কোনো কথা বের হলো না। সে সোজা গিয়ে গাড়িতে বসলো। তারপর ইলহাম গাড়ি স্টার্ট দিয়ে বাসায় রওনা হলো। বাসায় এসে ওয়াশরুমে গিয়ে অনেক কাঁদল মাহাদিয়া। মনে মনে ভাবল, ওনার জীবনের আনাচে কানাচে সব জুড়ে যেন শুধু মাহিয়া। উনি যদি মুখে নাও বলে তবুও মাহিয়াকে দেখলে ওনার মুখের ভাষা চেঞ্জ হয়ে যায়। কিভাবে বুঝায় যে ওনাকে মাহিয়ার সাথে দেখলে কতটা কষ্ট হয় আমার? তাই নিজের কষ্ট হালকা করতে ওয়াশরুমে পানির কল ছেড়ে প্রায় 1 ঘন্টা তার নিচে মাথা পেতে বসে রইল মাহাদিয়া। বাসায় ফেরার পর থেকে যেন মাহাদিয়ার মুড আরও বেশি খারাপ লক্ষ্য করল ইলহাম। তাই মনে মনে ভাবছে ইলহাম, মন ভালো করতে ঘুরতে নিয়ে গেলাম তবুও এমন করছে কেন? ও তো আগে এমন ছিল না। তাহলে কি মেয়েদেরকে বেশি কেয়ার করলে তারা আরও বেশি বেশি রাগ করে নাকি?
সত্যি এই মেয়েদের মন বোঝাটা অনেক কঠিন কাজ। মাহাদিয়া ওয়াশরুম থেকে বের হলে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো ইলহাম, ওয়াশরুমে ঘুমিয়ে পড়েছিলে নাকি? মাহাদিয়া না বলে পাশ কেটে চলে গেল। ইলহাম কোনো কিছু বুঝতে না পেরে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। প্রায় 1 ঘন্টা মাথায় পানি ঢালার ফল হিসেবে রাতে কাঁপুনি দিয়ে জ্বর এলো মাহাদিয়ার। রাতের শুরুর দিকে ঘুমিয়ে পড়লেও মাঝরাতে ঘুমের ঘোরে আবল তাবল বলতে লাগলো মাহাদিয়ার উল্টাপাল্টা বকবকানিতে ইলহামের ঘুম ভাঙলে সে কাছে গিয়ে দেখল জ্বরে মাহাদিয়ার গা পুড়ে যাচ্ছে। দ্রুত থার্মোমিটার দিয়ে মেপে দেখল জ্বর 102 ডিগ্রিতে উঠে গেছে। তাছাড়া এমন গরমের মাঝেও শীতে কাঁপছে মেয়েটা। তাই ইলহাম দ্রুত গিয়ে ওয়াশরুম থেকে পানি এনে মাহাদিয়ার মাথায় পানি ঢালল। তারপর ওষুধ খাইয়ে কোলে করে বিছানায় নিয়ে শুয়ে দিল। জ্বরের ঘোরে মাহাদিয়া যেন বারবার কি একটা বলছে। তবে হঠাৎ মাহিয়ার নাম শুনে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলো ইলহাম। শুনল মাহাদিয়া বারবার বলছে ও কেড়ে নিতে চায়, মাহিয়া আমার থেকে নিয়ে নিতে চায়। ইলহাম মাহাদিয়াকে ডেকে বলল, কি কেড়ে নিতে চায় তোমার থেকে? মাহাদিয়া অচেতন শরীরে জবাব দিল, আপনাকে। কথাটা শুনে ইলহামের ঠোঁটের কোণে হালকা হাসি রেখা প্রকাশ পেল। তাই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, আমাকে ভালোবাসো? মাহাদিয়া জ্বরের ঘোরে কাঁদতে কাঁদতে জবাব দিল, হ্যাঁ অনেক অনেক বেশি, কিন্তু আপনি পছন্দ করেন না আমাকে। ইলহাম আবারও একটু হালকা হেসে গম্ভীর কণ্ঠে বিড়বিড়িয়ে জবাব দিল, ভুল জানো তুমি, আমিও অনেক পছন্দ করি তোমায়। তোমাকে কেউ পছন্দ না করে থাকতে পারবে না। ছোট্ট বাচ্চা মেয়ে একটা। রাতে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ার পর মাহাদিয়ার জ্বর কমলেও পরের দিন সকাল থেকে আবার জ্বরে পড়ে যাচ্ছিল মাহাদিয়ার শরীর। জ্বর বেশি বেড়ে যাওয়ায় দুপুরবেলা রান্নাঘরে কাজ করার সময় হঠাৎ খিঁচুনি উঠে ফ্লোরে লুটিয়ে পড়ল মাহাদিয়া। তখন ডাইনিংয়ে বসে টিভিতে খবর দেখছিলেন সালাম সাহেব। তিনি অবাক হয়ে চিৎকার করে বললেন, হে আল্লাহ, কি হলো এটা? ওনার চিৎকারে ইফা এবং রাশেদা বেগমও ছুটে এলেন। তারপর সবাই মিলে ধরে মাহাদিয়াকে সোফায় শুয়ে মাথায় পানি ঢাললেন। এতেও মাহাদিয়ার খিঁচুনি না কমলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। হসপিটালে যাওয়ার সময় তাড়াহুড়ো করেই ওয়ারিনকে ডেকে বলল ইফা, ওয়ারিন দ্রুত ভাইয়াকে একটা কল করে হসপিটালে যেতে বল। ওয়ারিনও সায় দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে বলছি। মাহিয়ার হুকুমে বাসার সকল খবরাখবর তার কাছে প্রচার করে ওয়ারিন। তাই এই খবরটাও ভাইয়াকে জানানোর আগে তখনই মাহিয়াকে জানাতে ভুলল না সে। সব শুনে খুশি হয়ে জিজ্ঞেস করলো মাহিয়া, ইলহামও কি সাথে গিয়েছে? ওয়ারিন খানিকটা উদ্গ্রীব হয়ে বলল, আরে না, ভাইয়া দোকানে, আর মাত্রই নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে, তাই আমাকে বলেছে দ্রুত ভাইয়াকে জানাতে। এই কথা শুনে মাহিয়ার মুখে ফুটে উঠল বিজয়ের হাসি। খুশিতে আত্মহারা হয়ে বলল, আচ্ছা আমাকে একটা কাজ করে দিতে পারবি? বলে নতুন এক ফন্দি বের করলো। সব শুনে ঠিক আছে বলে সায় দিল ওয়ারিন। তবে খানিকটা চিন্তিত হয়ে বলল, এ বুদ্ধি কাজে দিবে বলে মনে হচ্ছে না আমার। আচ্ছা দেখা যাক। কিছুক্ষণের মধ্যে ইলহামের ফোনে মাহিয়ার নাম্বার থেকে কল এলো। কল রিসিভ করলে অপর পাশ থেকে একটা মেয়ে অনেকটা বিচলিত হয়ে বলল, আপনি কি মাহিয়ার পরিচিত কেউ? ইলহাম খানিকটা চিন্তিত হয়ে জবাব দিল, জি, কেন কি হয়েছে? মাহিয়া ভার্সিটির সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে গুরুতর ব্যথা পেয়েছে। আমরা ওকে হসপিটালে নিয়ে এসে চেক আপ করিয়েছি, তবে ও একা বাসায় ফিরতে পারবে না। ও বলছে আপনি এসে ওকে একটু নিয়ে যেতে, বলে কল কেটে দিল। কল রেখে সাফিয়া মাহিয়াকে উদ্দেশ্য করে বলল, কিরে এখন ঠিক আছে? তুই যেভাবে শিখিয়ে দিয়েছিস সেভাবেই বললাম তো। তুই না পারিসও, বয়ফ্রেন্ডকে পটাতে আর যে কত কি করবি তুই। সাফিয়ার কথা একগাল হেসে তাকে জড়িয়ে ধরে বলল মাহিয়া, থ্যাংক ইউ দোস্ত, তোর অভিনয় 100তে 100 হয়েছে রে। এখন শুধু ও আসলে আর একটু মিথ্যা বলবি, তাহলেই হবে। অ্যাক্সিডেন্টের কথা শুনে দ্রুত হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল ইলহাম। হসপিটালে পৌঁছে মাহিয়ার পায়ে ব্যান্ডেজ করা দেখে তাকে ধরে নিয়ে গাড়িতে বসালো ইলহাম। তবে ওর বাসায় পৌঁছে দিতে চাইলে মাহিয়া রিকোয়েস্ট করলো সে খালামণির বাসায় যাবে। তাই অনিচ্ছা সত্ত্বেও নিজের বাসায় নিয়ে গেল ইলহাম। বাসায় গিয়ে শুধু ওয়ারিনকে দেখে সবাই কোথায় জিজ্ঞেস করলো ইলহাম। ওয়ারিন স্বাভাবিকভাবে জবাব দিল, ওরা সবাই একটু বাইরে গেছে। ইলহামের শরীর ক্লান্ত হওয়ায় তার আর বেশি কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা করলো না। ভাবলো হয়তো একটু বাইরে ঘুরতে গেছে, তাই মাহিয়াকে রেখে নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। মাহাদিয়ার শরীর বেশি দুর্বল হওয়ায় তাকে স্যালাইন দেওয়া হলো। এতে সে এখন অনেকটা সুস্থ হওয়ায় সালাম সাহেব জোর করে ছুটি নিয়ে নিলেন বাসায় যাওয়ার জন্য। মাহাদিয়ার শরীর দুর্বল হওয়ায় ইফা তার হাত ধরে নিয়ে গাড়িতে বসালো। গাড়িতে বসে মনে মনে ভাবছে, মাহাদিয়া আমি অসুস্থ শুনেও উনি এলেন না হসপিটালে, উনি কি খুব বেশি ব্যস্ত? গাড়ি এসে বাসার সামনে থামলো। ইফা মাহাদিয়াকে ধরে ধরে নিয়ে ঘরে গেল। ইলহাম গোসল করে বেলকনিতে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে মাহাদিয়া হয়তো ইফার সাথে ঘুরতে গিয়েছে, যাক ভালো হয়েছে। কাল থেকে যে পরিমাণে রাগ করে আছে, একটু বাহির থেকে ঘুরে এলে হয়তো মাইন্ড ফ্রেশ হবে। তখনই পেছন থেকে জড়িয়ে ধরল মাহিয়া। হঠাৎ কারোর স্পর্শে আটকে উঠল ইলহাম। মাহিয়া বুঝতে পেরে একটানে সরিয়ে দিল ইলহাম। মাহিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি ইলহাম, তুমি কি এটা বোঝো না বলো? আমি জানি অ্যাক্সিডেন্টে বিয়েটা হয়েছে তোমাদের, তুমি মেয়েটাকে মেনে নিতে পারোনি এখনো, তবে দায়িত্ববোধ থেকে মেয়েটাকে ছাড়তে পারছো না। ইলহাম রেগে গিয়ে বলল, হ্যাঁ তুমি ঠিক বলেছ, অ্যাক্সিডেন্টলি বিয়েটা হয়েছে আমাদের, আর ওকে মেনে নিতেও পারিনি আমি। দাঁড়াও ইফা, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি তোমাকে বলেছিলাম তোমার ভাই ওকে ভুলতে পারবে না,
তুমি বিশ্বাস করনি আমার কথা। আমি আর কিছু শুনতে চাই না, আর তোমারও ওদেরকে কিছু বলতে হবে না। আমাকে তোমার রুমে নিয়ে চলো। ইফা আর কিছু বলতে না পেরে মাহাদিয়াকে নিয়ে নিজের রুমে গেল। এদিকে ইলহাম নিজের স্বরকে আরও শক্ত করে বলল, কান খুলে শোনো, আমি আবারও বলছি, হ্যাঁ আমাদের বিয়েটা হয়েছিল জোর করে। শুরুতে ওকে মেনে নিতে না পারলেও এখন আমি ওকে ভালোবাসি। ওকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। তাই ওর অসহায়ত্বের কথা ভেবে নয়, ওকে ভালোবেসে রেখেছে আমার জীবনে। বুঝতে পেরেছো তুমি? ইলহামের কথায় হা হয়ে আছে মাহিয়া। কি বলছো এসব তুমি ইলহাম? তাহলে কি তুমি আমাকে ভুলে গেছো? মাহিয়া, তুমি বোঝার চেষ্টা করো। তোমার সাথে আমার বিয়ে ঠিক হলেও ও এখন আমার বিয়ে করা বৈধ স্ত্রী। তাই আমি চাই না তোমার জন্য আমাদের সম্পর্কটা নষ্ট হোক। তাই তোমাকে আমি রিকোয়েস্ট করে বলছি, দয়া করে আমাদের জীবন থেকে দূরে থাকো প্লিজ তুমি। বলে সেখান থেকে বেরিয়ে এলো ইলহাম। নিচে এসে বাবা মাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, বাবা মাহাদিয়া কই? সালাম সাহেব অবাক হয়ে বললেন, তুই বাড়িতে ছিলি নাকি এতক্ষণ? তো একটু হাসপাতালে যেতে পারলি না? বউটার শরীর হঠাৎ করে এমন খারাপ হলো, এখন তো রুমেই থাকার কথা, কেন রুমে নেই? বাবার কথা শুনে ইলহাম চিন্তিত স্বরে বলল, না তো। ও তাহলে হয়তো ইফার রুমে আছে, দেখ গিয়ে। ইলহাম দৌড়ে ইফার রুমে গিয়ে দেখলো মাহাদিয়া বসে আছে, পাশে ওয়ারিন। ইলহামকে দেখে হকচকে উঠল ওয়ারিন। তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, এই তো ভাইয়া এসেছে। তারপর মাহাদিয়াকে শুনিয়ে বলল, ভাইয়া মাহিয়া আপুর পায়ের এখন কি অবস্থা? ইলহাম মাহাদিয়ার মুখের দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে বলল, এখন ঠিক আছে। ওয়ারিন বেরিয়ে যাওয়ার সময় ইচ্ছে করে মাহাদিয়াকে কষ্ট দেওয়ার জন্য বলল, তো ভাইয়া মাহিয়া আপু কি এখনও তোমার রুমে আছে? না মানে তখন দেখলাম তোমার রুমের দিকে যাচ্ছিল। ইলহাম আর কিছু না বলে চোখ রাঙিয়ে ওয়ারিনের দিকে ফিরে তাকালো। ওয়ারিন ভয় পেয়ে বাহিরে চলে গেল। ইলহাম এসে মাহাদিয়ার পাশে বসলো। এখন কেমন লাগছে শরীরটা? মাহাদিয়া মনের মাঝে হাজারো ব্যথা লুকিয়ে রেখে বলল, ভালো আলহামদুলিল্লাহ। মাহাদিয়ার কেন জানি আজ ইলহামের দিকে তাকাতেও ইচ্ছা হচ্ছে না, তাই উঠে চলে গেল বেলকনির দিকে। মাহাদিয়াকে এই অবস্থায় উঠে চলে যেতে দেখে ইলহামও তার পেছন পেছন উঠে গিয়ে পাশে দাঁড়ালো। মাহাদিয়া বেলকনির গ্রিল আঁকড়ে ধরে আকাশের দিকে তাকিয়ে আছে, মনে মনে হাজারটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে আল্লাহর পানে। না আল্লাহ, আজ আর কোনো অভিযোগ নেই আমার তোমার কাছে। হ্যাঁ, তুমি রহমানুর রহিম, অসীম দয়াবান, তবে আমি তোমার সেই দয়া পাওয়ার উপযুক্ত নই। তাই আমার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। এখন যাই আছে রিজিকে। কথাগুলো ভাবতে ভাবতে তার দুই চোখ পেয়ে অঝরে অশ্রুকণা ঝরে পড়ছে। ইলহাম মাহাদিয়ার দিকে তাকিয়ে খুব অবাক হয়ে প্রশ্ন করলো, আচ্ছা প্রায় লক্ষ্য করি আসমানের দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করো তুমি। আচ্ছা কি এত বলো আল্লাহর কাছে? মাহাদিয়া এবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আগে আল্লাহর কাছে চাইতাম আপনার হিদায়েত, এখন চাই আপনার থেকে মুক্তি। মাহাদিয়ার এই শান্ত স্বর যেন মুহূর্তের মধ্যে ইলহামের অন্তরকে অশান্ত করে তুলল। কথাটা বলে মাহাদিয়া ধীর পায়ে ইফার রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল। ইফা হসপিটাল থেকে এসে গোসল করে বেরিয়ে ভাইকে বেলকনিতে দেখে জিজ্ঞেস করলো, ভাইয়া তুমি এখানে? ভাবি কই? ইলহামও কিছু না বলে নিজের রুমে চলে গেল। পরদিন সকালে সবার চেঁচামেচিতে ঘুম ভাঙল ইলহামের। উঠে নিচে গিয়ে দেখলো রাশেদা বেগম চেঁচিয়ে বলছেন, আমি আগেই বলেছি এই মেয়ের বংশ মর্যাদা ঠিক নেই, নয়তো একটা মেয়ে একা একা কাউকে না বলে বাড়ি ছেড়ে চলে যায় কি করে? এই ওয়ারিন যা তো, গিয়ে ঘরের সবকিছু চেক করে দেখতো সব ঠিক আছে কিনা, যদি কিছু চুরি করে পালিয়ে থাকে। ধীর পায়ে নিচে নেমে এলো ইলহাম। এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? রাশেদা বেগম এগিয়ে এসে বললেন, দেখ তোকে আমি আগেই বলেছিলাম এই মেয়েকে ডিভোর্স দিয়ে দে। মায়ের কথা তো শুনলি না, এবার দেখ এ মেয়ে নিজেই পালিয়ে গেছে। ইলহাম আশ্চর্য হয়ে বলল, কি? তারপর সোফায় বসে কাঁদতে থাকা ইফাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে ইফা, ও কোথায় গেছে? ইফার হাতে থাকা মাহাদিয়ার লিখে রেখে যাওয়ার চিঠিটা ইলহামের হাতে দিল। ইলহাম গভীর মনোযোগ দিয়ে পড়ল, প্রিয় ইফা, তোমাকে আগেই বলেছিলাম রিজিকে না থাকলে জোর করে কিছু সম্ভব না। তুমি বিশ্বাস করনি, আমি চেষ্টাও করেছি, তবে যা সম্ভব না তা বারবার করলে হিতে বিপরীত হয়। তাই আর কারোর ওপর বোঝা না হয়ে চিরতরে বিদায় নিলাম তোমাদের জীবন থেকে। ইতি মাহাদিয়া। চিঠিটা পড়ে যেন ইলহামের মাথায় আসমান ভেঙে পড়ল। সে ইফাকে উদ্দেশ্য করে বলল, ফোন দিয়েছিস ওকে? ইফা ভাঙা কণ্ঠে বলল, আপু তার ফোন রেখে গেছে। কি সব বলছিস এসব? কোথায় যেতে পারে বলে মনে হয় তোর? তুই কি কিছু বলতে পারবি ও কোথায় গেছে? ইফা মাথা নেড়ে জবাব দিল, না। ইলহাম দ্রুত দৌড়ে গাড়ির চাবি নিয়ে গাড়ি নিয়ে বের হলো। প্রথমে স্টেশন, তারপর বাস স্ট্যান্ডে গিয়ে পাগলের মতো খুঁজলো মাহাদিয়াকে, তবে কোথাও খুঁজে না পেয়ে রওনা দিল বগুড়ার উদ্দেশ্যে। সারাদিন জার্নি করে অবশেষে বগুড়া পৌঁছে সেখানে খোঁজ নিলে তারা জানালো এখানে আসেনি মাহাদিয়া। তাই সবাইকে জনে জনে জিজ্ঞেস করলো ইলহাম, এমন কোনো জায়গা আছে যেখানে ও যেতে পারে? সবাই বলল, আমরা বলতে পারবো না রে বাবা। অবশেষে ব্যথিত মন নিয়ে ফিরে এলো ইলহাম। বাসায় ফিরে ঘরে ঢুকতেই বারবার মাহাদিয়ার কথা মনে পড়তে লাগলো ইলহামের। সে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে ভাবতে লাগলো, এটা কি করলে তুমি? কেন এমন কাজ করলে? আমার ভালোবাসা প্রকাশ করার পূর্বেই এভাবে ছেড়ে চলে গেলে আমায়। আমি যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি শুক্তারা। কোথায় তুমি? কোথায় গেলে তোমাকে খুঁজে পাবো বলো? কার কাছে গেলে তোমার হদিস পাবো আমি বলো? তারপর উঠে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। গাড়ি গিয়ে থামলো সেই পার্কের সামনে। সেখানে গিয়ে কিছুক্ষণ বসে আবার বাসায় ফিরে এলো ইলহাম। না, আজ পার্কেও মন বসছে না।
কি করব আমি? আমাকে এমন অচল বানিয়ে দিয়ে গেলে তুমি। বাসায় ফিরে সোফায় হেলান দিয়ে পড়ে আছে ইলহাম। তার এমন করুণ অবস্থা দেখে সালাম সাহেব বললেন, কোনো খোঁজ পেয়েছিস মাহাদিয়ার? ইলহাম ক্লান্ত গলায় জবাব দিল, না বাবা, মেয়েটা বেশ শান্ত, ভদ্র স্বভাবের, খুব কষ্ট না পেলে এভাবে চলে যাওয়ার কথা না। শোন, আমার বয়স হয়েছে, তাই বলে বাস্তব চিত্র বুঝবো না, বিষয়টা এমন না। কাল মেয়েটা হসপিটালে ছিল, তুই খবর পেয়েও কেন যাসনি সেখানে? ইলহাম অবাক হয়ে জবাব দিল, আমি জানতাম না বাবা, মাহিয়াকে হসপিটাল থেকে আনতে গিয়েছিলাম, তবে বাসায় এসে জানতে পারি তোমরা হসপিটালে গিয়েছিলে, এতক্ষণে তোমরা ফিরে এসেছো। ইলহামের কথায় খেপে গিয়ে বললেন সালাম সাহেব, তোমার বউ অসুস্থ, তুমি মাহিয়াকে আনতে হসপিটালে যাও কেন? এবার আর ইলহাম কোনো জবাব না দিয়ে চুপ করে রইল। সালাম সাহেব কিছু একটা ভেবে বলল, শুনেছি মাহাদিয়া ওর ফোনটা রেখে গেছে, দেখতো ওর ফোনে এমন কোনো আত্মীয়র নাম্বার আছে কিনা যার কাছে যেতে পারে ও। ইলহাম দৌড়ে গিয়ে শেষ সম্বল মাহাদিয়ার ফোনটা ঘাটল, তবে হাতে গোনা কয়েকজন ব্যতীত আর কারোর নাম্বার খুঁজে পেল না সে। ফোন ঘাটতে গিয়ে মাহাদিয়ার ফুপুর নাম্বার পাওয়ায় তার কাছে ফোন দিল ইলহাম। কয়েকবার ফোন দিলে তারপর ফোন রিসিভ করে সালাম দিল মাসুফা বেগম। ইলহাম আগ্রহের সহিত সালামের জবাব দিয়ে বলল, ফুপু, আমি ইলহাম, মাহাদিয়ার হাজব্যান্ড। মাসুফা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করলো, ও তুমি ভালো আছো বাবা? জি ভালো ফুপু। মাহাদিয়া এ অবধি বলতে মাসুফা বেগম বললেন, মাহাদিয়া আমার সাথে কথা বলবে? দাও দাও, কতদিন হলো মেয়েটার সাথে কথা হয় না। ইলহাম বুঝতে পারলো মাহাদিয়া তার কাছেও যায়নি, না হয় সে এইভাবে মাহাদিয়াকে চাইতো না। তাহলে কোথায় গেছে মাহাদিয়া? মাহাদিয়া মা, কয়েকটা দিন তো হলো, এবার জানানো দরকার, নয়তো ওরা হয়তো অনেক চিন্তা করবে মা, রাগ অভিমান হবেই সংসারে, তবে এভাবে চিরতরে ছেড়ে আসার সিদ্ধান্তটা ঠিক না মা। আন্টি, আপনি একদিন বলেছিলেন যদি কাউকে পাশে না পাও তবুও আমার কথা ভুলে যেও না। আন্টি, আমার জীবনের চরম বিপদের দিনে আপনি আমার পাশে ছিলেন, তাই কোনো রাস্তা না পেয়ে আমি আপনার কাছে এসেছি। আন্টি, এই সংসারটা স্বাভাবিক 5টা সংসারের মতো না, এখানে যার সাথে আমি সংসার করব সেই আমাকে বোঝা মনে করে, আমি আর ফিরে যেতে চাই না এখানে। বুঝেছি, কঠোর অভিমান হয়েছে তোমার। আচ্ছা সমস্যা নেই, থাকো, তোমার যতদিন ইচ্ছা থাকো এখানে, কোনো নিষেধ নেই। তারপর যদি রাগ অভিমান কমে তখন আমাকে জানিও। মনে মনে বলল মাহাদিয়া, এটা অভিমান না আন্টি, আমি সত্যি আর ফিরে যেতে চাই না ওখানে। আজ 1 সপ্তাহ হলো মাহাদিয়া বাসা থেকে চলে গেছে। এই 1 সপ্তাহ ইলহামের অবস্থা পাগল প্রায়, যেখানে যখন মন চেয়েছে সেখানে খুঁজেছে মাহাদিয়াকে, তবে কোথাও খুঁজে পায়নি সে। এই 1 সপ্তাহ ইলহাম মন থেকে উপলব্ধি করতে পেরেছে যে সে মাহাদিয়াকে ছাড়া অসম্পূর্ণ। একটা সাধারণ মেয়ে যে এভাবে তাকে পাগল করে দিতে পারে সেটা মাহাদিয়া না গেলে সে বুঝতো না। এখন তার অবস্থা এমন যে কোনো মূল্যে হলেও সে মাহাদিয়াকে পেতে চায়। ইলহামের এই করুণ অবস্থা দেখে বাসার সবার মায়া হয়। রাশেদা বেগম এখন মনে মনে আফসোস করেন, তবে তা কারোর নিকট প্রকাশ করেন না। তবুও আজ সমস্ত লাজ লজ্জা ভেঙে তিনি গিয়ে ইফাকে জিজ্ঞেস করলেন, মা, সত্যি করে বলতো, তোকে কি বলে গেছে মেয়েটা? ও কোথায় গেছে? মায়ের অবস্থা বুঝতে পেরে ভেজা চোখে জবাব দিল ইফা, আম্মু, দাঁত থাকতে কিন্তু মানুষ দাঁতের মর্যাদা দেয় না, এই কথাটা সত্যি। মেয়েটা একটা রত্ন ছিল, তোমরা সবাই তা চিনতে ভুল করছো, তাই কষ্ট পেয়ে চলে গেছে, আমাকেও বলে যায়নি। আল্লাহ মেয়েটাকে হেফাজত করুন, আমিন। আজ 1 সপ্তাহ ধরে দোকান টোকান সব ছেড়ে দিয়ে বাসায় বসে আছে ইলহাম। ফোন টোন সব বন্ধ, তাই রবিন তাকে না পেয়ে বাসায় এলো খুঁজতে। বাসায় এসে রাশেদা বেগমের কাছ থেকে সব শুনে ইলহামকে কিছুটা হালকা করতে সে তাকে জোর করে তাদের সাথে ট্যুরে নিয়ে গেল। ইলহামের প্রথমে অমত থাকলেও পরবর্তীতে রবিনের জোরাজুরিতে তার সাথে যেতে বাধ্য হলো। 2 দিনের ট্যুরের সম্পূর্ণ সময়টাতেই ইলহামের মনটা গম্ভীর ছিল। ওর এই অবস্থা দেখে রবিন বলল, আশ্চর্য হতে বাধ্য হচ্ছে আমি, যেখানে ভেবেছিলাম মাহিয়াকে বিয়ে করতে না পেরে তোর এই অবস্থা হবে, সেখানে এমন জোর জবরদস্তিতে বিয়ে করা বউয়ের জন্য তোর এমন বেহাল দশা। বলতে হবে মেয়েটা তোকে জাদু করেছে। রবিনের কথায় বিরক্ত হলো ইলহাম, তাই সে আর কোনো কথা বাড়ালো না। 2 দিনে ট্যুর শেষ করে আজ বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে ওরা। হঠাৎ রাস্তায় ঘটল এক দুর্ঘটনা। একজন মাঝবয়স্ক মহিলা রাস্তা পার হওয়ার সময় হঠাৎ ধাক্কা খেল ইলহামদের গাড়িতে। ইলহাম, রবিন আর তার বন্ধুরা দ্রুত গাড়ি থেকে নেমে মহিলাকে ধরে তুলল। পড়ে গিয়ে মহিলা পায়ে বেশ ব্যথা পেয়েছে, সাথে মাথায়ও একটু কেটে গেছে, তাই দ্রুত মহিলাকে ওখানের একটা হসপিটালে নিয়ে গেল ওরা। ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে তারপর মহিলার বাসায় পৌঁছে দিল ইলহাম। মহিলার জোরাজুরিতে তার বাসার ভেতরে আসতে হলো ইলহাম ও তার বন্ধুদের। বাসাটা 3 তলা বিশিষ্ট, বেশ খোলামেলা বলা যায়। মহিলা বাসায় ঢুকে দ্রুত গিয়ে তার মেয়েকে ডেকে আনলো। মেয়ে এসে দ্রুত ইলহামদের বসার জন্য কিছু চেয়ার এনে দিল। ওরা কিছুক্ষণ বসে পুনরায় রওনা দেওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে গাড়ি ঘোরানোর সময় হঠাৎ ইলহামের চোখে পড়ল বোরকা পরা একটা মেয়েকে। মেয়েটা পেছন থেকে হুবহু মাহাদিয়ার মতো দেখতে, তবে সাথে বোরকা পরা আরেকটা মহিলা আছে। দুইজনই সোজা গিয়ে এই বাসায় ঢুকলো। ইলহাম গাড়িটাকে কোনোরকমে একটা সাইড করে গাড়ি থেকে নেমে দৌড়ে গেল।
পেছন থেকে রবিনও কি হয়েছে দেখতে দৌড়ে গেল। ইলহাম পেছন থেকে ডাকছে, এই যে শুনছেন শুনছেন মিস। সামনে এগিয়ে যাওয়া দুজন মহিলাই তার দিকে ফিরে তাকালো। ইলহাম অবাক হয়ে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার চোখের দিকে তাকিয়ে আছে। ইলহামকে দেখে মেয়েটা যেন মহিলার পেছনে আড়াল হয়ে দাঁড়াতে চাইল। ইলহামকে এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে সাথের মহিলা জিজ্ঞেস করলো, কি হয়েছে, কিছু বলবেন আপনি? ডাকলেন যে? ইলহাম শান্ত স্বরে বলল, মাহাদিয়া। মহিলাটি অবাক হয়ে একবার ইলহামের দিকে, আরেকবার পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকালো। তারপর ইলহামকে উদ্দেশ্য করে বলল, কে মাহাদিয়া? আপনার ভুল হচ্ছে, বলে মহিলা এবং মেয়েটি সামনে এগোতে লাগলো। ইলহাম আশ্চর্য হয়ে নিজের জায়গাতে দাঁড়িয়ে ভাবছে, সেই একই চোখ, একই হাঁটার ধরন কিভাবে মিলে যেতে পারে? রবিন ইলহামের পিঠে একটা চাপড় দিয়ে বলল, বেটা, তুই বউয়ের জন্য পাগল হয়ে গেছিস। সব জায়গায় তুই শুধু বউকে দেখছিস। এমন করতে থাকলে রাস্তাঘাটে গণধোলাই খেতে হবে। চল, এখানে তোর বউ আসবে কোত্থেকে? ইলহাম ভাবান্তর মন নিয়ে গাড়ির কাছে গেল। তবে না, তার মন বলছে এটাই মাহাদিয়া। কিভাবে এলো, কোথা থেকে এলো এটা বিষয় না, তবে এটাই মাহাদিয়া। তাই আবার দৌড়ে গেল উপরে। তবে উপরের কোন ফ্লোরে ঢুকেছে সেটা ওরা শিওর না। তাই প্রত্যেক ফ্লোরে গিয়ে কলিং বেল চেপে জিজ্ঞেস করলো, এখানে কি মাহাদিয়া নামের কেউ আছে? অবশেষে চোখ আটকালো তিনতলার ডান পাশের রুমের দরজার টানানো ব্যানারটাতে, যেখানে লেখা, ছেলে হলে 3 বার নক করুন আর মেয়ে হলে 2 বার নক করুন। ইলহামের মনে পড়ে গেল ঢাকায় রাজিয়া আন্টির বাসার সেই দৃশ্য, যেখানে মাহাদিয়া তার রুমের দরজার সামনে লিখে রেখেছিল সেম একই কথা। তাই আর কিছু না ভেবে দরজায় নক করলো। সেই বোরকা পরিহিত মহিলাটি দরজা খুলে দিল। মহিলা কিছু বলার আগে ইলহাম বলল, প্লিজ আন্টি, আপনি আমার মায়ের বয়সী, দয়া করে মিথ্যা বলবেন না। আমি আপনার স্ত্রীকে খুঁজছি, আমাকে প্লিজ হেল্প করুন প্লিজ। এবার যেন মহিলাটির মনে মায়া সৃষ্টি হলো। মহিলা সরে গিয়ে ইলহামকে ভেতরে ঢোকার স্পেস দিলেন। ইলহাম ধীর পায়ে ঘরে প্রবেশ করলো। মহিলাটি ইশারা দিয়ে ইলহামকে ড্রয়িং রুমে বসতে বলে ওই রুমের পর্দা টেনে অন্য রুমে চলে গেলেন। ইলহাম নিশ্চুপ হয়ে অপেক্ষা করছে। আন্টি, এটা কি করলেন? কেন ওনাকে বাসায় ঢুকতে দিলেন? ফাতেমা বেগম শান্ত কণ্ঠে বলল, শোনো মা, আমি বুঝতে পারছি তুমি হয়তো অনেক বেশি কষ্ট পেয়ে চলে এসেছো, তবে ছেলেটাও তোমাকে ভালোবাসে। যত যাই হোক, ও এখনো তোমার স্বামী। তোমাদের মাঝে সম্পর্ক এখনো শেষ হয়নি। তাই যাও, গিয়ে দেখা করো। তারপর তোমরা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও কি করবে। মাহাদিয়া আর কোনো কথা না বাড়িয়ে ধীর পায়ে প্রবেশ করলো ওই রুমে। ইলহাম এতদিন পর মাহাদিয়াকে দেখে যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর উঠে গিয়ে একটানে মাহাদিয়াকে জড়িয়ে ধরল। হঠাৎ এভাবে জড়িয়ে ধরায় মাহাদিয়ার শরীর কেঁপে উঠল। ইলহাম মাহাদিয়াকে জড়িয়ে বাচ্চাদের মতো কাঁদতে থাকলো। তুমি কোথায় ছিলে এতদিন? কিভাবে আমাকে ছেড়ে আসতে পারলে তুমি? পরিস্থিতি কিছুটা নর্মাল হলে মাহাদিয়া জোর করে ইলহামকে নিজের থেকে সরিয়ে বলল, ছাড়ুন আমায়। কেন? আমি চলে আসাতে কি এমন হয়েছে? আপনার তো বরং খুশি হওয়ার কথা, তাই না? আপনার জীবনের সবচেয়ে বড় বোঝা ছিলাম আমি। ইলহাম ভাঙা কণ্ঠে জবাব দিল, মানছি আমি ছেড়ে দিতে চেয়েছি তোমায় বহুবার, তবে তুমি কেন জেদ করে থেকে যেতে পারলে না চিরকাল? তুমি না ভালোবেসেছিলে আমায়? তবে কি তোমার ভালোবাসাগুলো ছনের ঘরের মতো দুর্বল ছিল, যা একটু ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ল? মাহাদিয়া অবাক হয়ে বলল, আমার ভালোবাসাগুলোকে আপনার দুর্বল মনে হলো? দিনের পর দিন অবহেলা করে গেছেন আর আমি নির্লজ্জের মতো শুয়ে গেছি। আমার ভালোবাসার প্রতি উত্তরে আপনি সর্বদাই দিয়ে গেছেন তাচ্ছিল্যতা। যায়নি কোথাও, রয়ে গেছি। আমার আবেগ অনুভূতিগুলো ছিল আপনার কাছে মিথ্যা অভিনয়, তবুও ভালোবেসেছি। এত কিছুর পরেও কেন ভালোবেসেছি জানেন? রবের জন্য। এছাড়া আপনাকে ভালোবাসার কোনো জরুরত কি স্থাপন করতে পেরেছিলেন আপনি আমাদের সম্পর্কে? ইলহাম এবার শান্ত স্বরে বলল, তবে এখনো আবার ভালোবাসো না আমায়? তোমার রবের জন্যই। মাহাদিয়া একটা বাঁকা হাসি হেসে বলল, ফল্টটা তো এখানেই, রবটা আমার, আপনার না। হ্যাঁ, একদিন রবের জন্য ভালোবেসেছিলাম আপনাকে, আর আজ রবের জন্য ছেড়ে দিতে চাচ্ছি। সরি, আমি এমন কাউকে এই এক জীবনে ভালোবেসে আমার সময় অপচয় করতে চাই না, যাকে আমি জান্নাতে গেলে পাবো না। মাহাদিয়ার কথার গভীরতা বুঝতে না পেরে প্রশ্ন করল ইলহাম, মানে রব কি তোমাকে আমাকে ছেড়ে দেওয়ার হুকুম দিয়েছেন? মাহাদিয়া স্থির হয়ে বলল, হ্যাঁ, যে জীবনসঙ্গীর সাথে থাকলে দিনের ক্ষতি হয় এমন বেদিন জীবনসঙ্গীকে আল্লাহ ত্যাগ করারই হুকুম দিয়েছেন। ইলহাম যেন থমকে গেল, আর কিছু বলার সাহস যেন আর নেই তার দুই ঠোঁটে। মাহাদিয়া বুঝতে পারল ইলহামের আর কিছু বলার নেই, তাই সে নিজেই বের হয়ে যেতে চাইল ঘর থেকে। তখনই পেছন থেকে তার হাতটা টেনে ধরে বলল, বেদিনদের দিনে ফেরার কোনো অপশন কি রাখেননি তোমার রব? মাহাদিয়া অবাক হয়ে ইলহামের দিকে ফিরে তাকালো। সে আশ্চর্য হয়ে বলল, কি? ইলহাম এবার একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে বলল, হাজারো অবহেলা, অসম্মান ও অবমাননার পরেও যে রবের জন্য আমায় ভালোবেসেছিলে, আমিও সেই রবের জন্যই তোমায় ভালোবাসতে চাই। রব যদি সত্যি মৃত্যুর পরে সুন্দর কোনো জীবন রেখে রাখে, আই থিঙ্ক জান্নাত, তাহলে শুধু এই জীবনে নয়, জান্নাতেও আমি তোমাকে আমার করে চাই। আর বেদিন হওয়ার জন্য আমি যদি তোমাকে না পাই, তাহলে যা বলবে, যেভাবে বলবে সব মেনে নিব, সব করব দিনদার হওয়ার জন্য, তবুও আমার তোমাকেই চাই, বুঝলে?
আছে কি তোমার রবের কাছে আমার দিনে ফেরার কোনো পথ? মাহাদিয়ার দুই চোখ বেয়ে অছরে গড়িয়ে পড়ল নোনা জল। মনে মনে ভাবল, হে রব, শত শত দীর্ঘশ্বাস ফেলেছি তোমার পানে, কেঁদেছি শত রাত, আর চেয়ে গেছি শুধু ওনার হেদায়েত। আর আজ পর্যন্ত বাধ্য হয়ে চেয়েছি ওনার থেকে মুক্তি। তখন তুমি এসব এভাবে পাল্টে দিলে, তবে কি এটাই তোমার ফয়সালা? কি হলো শুকতারা, রব কি আমাকে দিনদার করবে না তোমার জন্য? ইলহামের প্রশ্নের উত্তরে মাহাদিয়া বলল, আমার জন্য নয়, রবের জন্য। আমাকে ভালোবেসে নয়, রবকে ভালোবেসে। কারণ রবের ভালোবাসায় আবদ্ধ যে মন প্রাণ, সে আমার ভালোবাসার ইমতিহান। ইলহাম মাহাদিয়ার বলা শেষ লাইনটা বুঝতে না পেরে অবাক হয়ে বলল, মানে? মাহাদিয়া ইলহামের এই প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, মানে কিছু না। এই লাইনটা ইফার সেই ডায়েরিতে দেখেছিলাম, তাই বললাম। এই লাইনের মানে হলো যে অন্তর আল্লাহকে ভালোবাসে, আমি তাকেই ভালোবাসি। তাহলে এখন তওবা করুন রবের কাছে, নিজের জীবনের সকল গুনার জন্য মাফ চান রবের কাছে। তুমি শিখিয়ে দাও কিভাবে তওবা করব। আমার সাথে সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক বাহক, এবং আমি তারই দিকে ফিরে আসি, তওবা করি। এটা হচ্ছে ইস্তেগফার, যা অত্যন্ত ফজিলতপূর্ণ। এটি মুমিনের হৃদয়কে গুনাহ থেকে পরিশুদ্ধ করে ও আল্লাহর রহমত লাভের পথ খুলে দেয়। খুবই সুন্দর ও বরকতময় একটি ইস্তেগফার, ক্ষমা প্রার্থনার দোয়া। এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই পড়তেন এবং বলা হয়েছে, যে ব্যক্তি এই দোয়াটি পড়ে আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। মাহাদিয়ার কথায় স্বস্তি পেয়ে বলল ইলহাম, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আর সাথে আমার বউটাকেও আমাকে ফেরত দিয়ে দিন, প্লিজ আল্লাহ। মাহাদিয়া একটা মুচকি হাসি দিয়ে বলল, ছাড়ুন এবার আমার হাতটা, ব্যথা লাগছে। ইলহাম শক্ত কণ্ঠে বলল, না ছাড়বো না, প্লিজ শক্ত করে ধরতে দাও হাতটা। পুরো একটা জীবন পার করতে চাই আমি তোমার সাথে, শুধু একটা পথ নয়। মাহাদিয়া ইলহামের কথায় হেসে বলল, ঠিক আছে, পরে আবার ধরবো আপনার হাত, জান্নাতে। ইলহাম অবাক হয়ে প্রশ্ন করল, কেন এখন ধরবে না? মাহাদিয়া ভ্রু কুঁচকে জবাব দিল, এখন তো আপনি ধরে রেখেছেন, ছাড়ার উপায় আছে আর? এতক্ষণ ইলহাম মাহাদিয়ার হাতটি ধরেই কথা বলছিল, যার ফলে নরম তুলতুলে হাতটি লাল হয়ে গেছে। ইলহাম হাতটিতে আলতো করে একটি ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, যাও এক্ষুনি গিয়ে রেডি হয়ে এসো, আমি এখনই আমার সাথে তোমাকে নিয়ে যাব। মাহাদিয়া অস্থির হয়ে বলল, না আমি যাব না। ইলহাম কিছু বুঝতে না পারার রিয়াকশন দিয়ে বলল, আমি তো তওবা করলাম, বললাম তো দিনদার হব। মাহাদিয়া কিছুক্ষণ ইলহামের মুখের দিকে তাকিয়ে থেকে ভেবে বলল, তাহলে কথা দিতে হবে, ইলহামের সব বিধান মানার পাশাপাশি অত্যন্ত কঠোরভাবে নজরকে হেফাজত করতে হবে এবং মাহারাম নন মাহারাম মেনে চলতে হবে। ইলহাম অবাক হয়ে বলল, কেন? আমি কার দিকে কুনজর দিয়েছি আবার? কুনজরের কথা আমি বলিনি। আমি বলেছি আপনার নজরকে এমন হেফাজত করতে হবে যেন ইসলামের 14 জন হালাল মাহারাম মহিলা ব্যতীত 100 মহিলার মাঝখান দিয়ে হেঁটে গেলেও কারো দিকে চোখ তুলে তাকানো যাবে না। আমি আপনাকে নিয়ে আর টেনশন করে মরতে চাই না। ইলহাম হেসে জবাব দিল, তুমি কি জেলাস? মাহাদিয়া সিরিয়াসভাবে জবাব দিল, এটাকে জেলাসি বলে না, এটাকে বলে গায়রত। ইলহাম শান্ত হয়ে বলল, আচ্ছা যাও, আজ থেকে তুমি আর সেই 14 জন মাহারাম ব্যতীত আমি সবার জন্য অন্ধ, এবার ঠিক আছে? মাহাদিয়াও হেসে বলল, জি ঠিক আছে। আচ্ছা আপনি বসুন, আমি আন্টির সাথে কথা বলে আসছি। মাহাদিয়া গিয়ে দেখলো ফাতেমা বেগম রান্নাঘরে গিয়ে বিভিন্ন নাস্তা বানাচ্ছে। মাহাদিয়ার মুখটা এখন কিছুটা প্রফুল্ল দেখে সে মুচকি হেসে বলল, যাক আলহামদুলিল্লাহ, আমি দোয়া করছিলাম আল্লাহ যেন সবকিছু ঠিক করে দেন। যাক তাই হলো। মাহাদিয়া মুচকি হেসে ফাতেমা বেগমকে সব খুলে বলল। সব শুনে ফাতেমা বেগম খুশি হয়ে বলল, যাক, আল্লাহ তোমার ভালোবাসাকে একজন মানুষের হেদায়েতের উসিলা বানিয়েছে, এর চেয়ে উত্তম আর কি হতে পারে বলো। তারপর নাস্তা টাস্তা করে ইলহাম মাহাদিয়াকে নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। ফাতেমা বেগম আজকে থাকার জন্য অনেক জোর করলেও ইলহাম আজ নিয়ে যাওয়ার জন্য জোর আবেদন জানালে শেষে ফাতেমা বেগম রাজি হলেন। তবে যাওয়ার সময় মাহাদিয়াকে বলে দিলেন যে কোনো বিপদে আল্লাহর রহমতে তুমি আমাকে পাশে পাবে, তাই কখনো মন চাইলে চলে আসতে পারো আমার কাছে। তারপর ফিসফিসিয়ে মাহাদিয়ার কানে কানে বললেন, আর তোমাকে বললাম না, তোমার পরিচিত কোনো ভালো ধার্মিক মেয়ে থাকলে আমাকে জানাবে। মাহাদিয়া হেসে জবাব দিল, একজন আছে, কখনো সুযোগ হলে তাকে আপনার সাথে দেখা করাবো ইনশাল্লাহ। তারপর বিদায় নিয়ে ইলহামের সাথে রওনা দিল দুনিয়ার মধ্যে স্থায়ী ঠিকানা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। ইলহামের সাথে মাহাদিয়ার বাড়িতে প্রবেশ দেখে সবাই চমকে উঠল। ইফা আর সালাম সাহেব প্রচণ্ড খুশি হলো। রাশেদা বেগমও ছেলের কথা ভেবে খানিকটা খুশি হলেন, তবে মুখের মাঝে রাগ প্রকাশ করে বললেন, মেয়ে মানুষের এত সাহস ভালো না, আর কোনোদিন যেন কাউকে না বলে বাড়ির বাইরে যাওয়া না হয়। আরেকবার এমন হলে কিন্তু আমি আর ঘরে তুলব না বলে দিলাম। রাশেদা বেগমের কথায় মমত্ববোধ মাহাদিয়া বুঝতে পারল, তাই এগিয়ে গিয়ে আচমকায় শাশুড়িকে জড়িয়ে ধরে কেঁদে বলে উঠল, আম্মা, আমি আর কোনোদিন আপনাদের ছেড়ে যাব না, তবে আপনারা একটু আমার পরিবার হবেন।
আমার আপনাদের ছাড়া কেউ নেই। মাহাদিয়ার কথায় রাশেদা বেগমের পাথরের ন্যায় অন্তর মোমের মতো গলল আজ। তিনি মাহাদিয়ার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার ছেলেটাকে কষ্ট দিয়েছ, তাই শাস্তি পেতে হবে বলে খানিকটা হাসলেন। ইফাও মাহাদিয়াকে জড়িয়ে ধরে অঝরে কাঁদল। অভিমানী কণ্ঠে বলল, তুমি কি করে আমাকে না বলে চলে গেলে শুক্তারা? ইলহাম কিছুটা এগিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, তুই আর শুক্তারা ডাকিস না, শুক্তারা অনলি ফর মাইন। ইফাও হেসে বলল, যাও যাও, তোমারই দিয়ে দিলাম। বউ চলে যাওয়ায় যা পাগলামি করেছ এতদিন, না দিয়ে উপায় আছে? ওই দিনে সংসারটাতে কিছুটা মাধুর্যতা যেন ফিরে এলো। সেদিন রাতে ইফা পুনরায় তাদের ঘরটা সাজিয়ে দিল। তবে আজকে আবার মাহাদিয়া ইচ্ছে করে সে নীল শাড়িটা পরল। ইফা অবাক হয়ে বলল, ভাবি, নীল শাড়ি পরেছ কেন? ভাইয়ানা সেদিন বলেছিল সে নীল রং পছন্দ করে না। মাহাদিয়া রহস্যময় হাসি দিয়ে বলল, এটাই দেখতে চাই তোমার ভাইয়া আমাকে পছন্দ করে কিনা। ইফা আর কিছু না বলে মাহাদিয়াকে প্রস্তুত করে রেখে চলে গেল। মাহাদিয়া একমনে বসে অপেক্ষা করছে ইলহামের জন্য। কিছুক্ষণ পরে ইলহাম ঘরে প্রবেশ করে মাহাদিয়াকে নীল শাড়িতে দেখে একটা মুচকি হাসি দিয়ে তার কাছে এগিয়ে গেল। তারপর তার হাতটা ধরে বেলকনিতে নিয়ে সেখানে হাসনায়না ফুল গাছটি থেকে একটা ফুলের গুচ্ছ ছিঁড়ে নিজ প্রেয়সীর মাথায় গুজে দিয়ে বলল, এই রংটাতে অপূর্ব সুন্দর লাগছে আজ তোমায়। ইলহামের কথায় খানিকটা অবাক হয়ে প্রশ্ন করল মাহাদিয়া, এই রংটা না আপনার অপছন্দের? তাই তো সেদিন শাড়িটা দ্রুত খুলে ফেলতে বলেছিলেন। ইলহাম একটা মুচকি হাসি দিয়ে মাহাদিয়ার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, রংটাতে সেদিনও তোমায় মারাত্মক সুন্দর লাগছিল, তাই নিজেকে সামলাতে তোমাকে শাড়ি চেঞ্জ করতে বলেছিলাম, বুঝেছ মাহি? ইলহামের মুখ থেকে মাহি ডাকটা শুনে মাহাদিয়ার মুখ কালো হয়ে গেল। ইলহাম তার মুখটা উঁচু করে বলল, সেদিন দোকানের সামনে সেই ব্যানারটাতে মাহি লেখা ছিল বলে মুখ কালো করেছিল, লক্ষ্য করেছি। কেন, মাহি কি তোমার নাম নয়? হঠাৎ ইলহামের মুখে বাবার আদর করে দেওয়া এই অর্ধেক নামে অবাক হয়ে বলল মাহাদিয়া, কিন্তু আপনি জানলেন কিভাবে আমার নাম মাহি? ইলহাম হেসে বলল, বিয়ের রাতে শুনেছিলাম তোমার এই নাম, তাই ব্যানারে থাকা নামটি চেঞ্জ করিনি। তারপর দুজন মিলে রাতের স্নিগ্ধ নীলিমা উপভোগ করল রবের সন্তুষ্টির সাথে। বেশ কিছুদিন যাবৎ ওয়ারেনের রিলেশনের ব্যাপারে গোপনে সব জেনেছে ইফা, তাই এ বিষয়ে বুঝাবে বলে রাতে ওয়ারেনকে ডেকে এনে নিজের সাথে ঘুমাতে বলেছে। ইফার সাথে ঘুমাবে বলে নিজের ফোন সাইলেন্ট করে রাখলো ওয়ারেন। তবে একের পর এক মেসেজ করেই যাচ্ছে ছেলেটার সাথে। কাকে মেসেজ করছিস জানতে চাইলে আমতামতা করে বলল ওয়ারেন, এই তো আমার এক বান্ধবীকে আপু। ওয়ারেনের এমন মিথ্যা কথা বুঝতে পেরে ইফা সরাসরি তাকে বলল, ওয়ারেন, তোর সাথে আমি ছেলেটার কথোপকথন সব শুনেছি, তাই আমার থেকে আর লুকানোর প্রয়োজন নেই। বোনের শক্ত কণ্ঠে খানিকটা ভয় পেয়ে আটকে উঠল ওয়ারেন। তারপর বোনকে বুঝিয়ে বলল, আপু, ছেলেটা খুবই ভালো, আমি ওকে অনেক পছন্দ করি আর ও আমাকে অনেক পছন্দ করে। ও বলেছে তোমার বিয়ে হয়ে গেলে ও আমাদের বাড়িতে আমার বিয়ের প্রস্তাব দিবে, তাই আপাতত দয়া করে তুমি কাউকে কিছু বলো না প্লিজ আপু। ইফা ওয়ারেনের মুখ থেকে সব শুনে রীতিমতো থমকে গেল। তাই ওয়ারেনকে হারাম রিলেশনের ব্যাপারে মৃত্যুর পর তার কঠোর শাস্তি ও সম্পর্কেও অনেক কিছু বুঝিয়ে বলল। তবে ওয়ারেনকে দেখে মনে হলো না তার মাঝে ইফার কথাগুলোর বিন্দুমাত্র কোনো প্রভাব পড়ছে বলে। ইফা ওয়ারেনের মুখ থেকে সব শুনে যেন রীতিমতো থমকে গেল। তাই ওয়ারেনকে হারাম রিলেশনের ব্যাপারে মৃত্যুর পর তার কঠোর শাস্তি সম্পর্কেও অনেক কিছু বুঝিয়ে বলল। তবে ওয়ারেনকে দেখে মনে হলো না তার মাঝে ইফার কথাগুলোর বিন্দু মাত্র কোনো প্রভাব পড়েছে বলে। বরং ওয়ারেন আরও ইফাকে উদ্দেশ্য করে বলল, আপু, তুমি যেন কেমন পাল্টে গেছ। আগে আমার সব কথাগুলো আমি তোমার কাছে নির্দ্বিধায় বলতে পারতাম, তবে এখন কোনো কিছু বলতে গেলে ভয় লাগে। বোন হয়ে যদি বোনের কাছে মনের একটা কথা ঠিকমতো শেয়ার করতে না পারি তাহলে খারাপ লাগে না বলো? যাই হোক, তোমাকে বিশ্বাস করে আমি এই কথাগুলো বলেছি, প্লিজ বাবা মা ভাইয়া ভাবি কাউকে বলো না। সেদিন ওয়ারেনকে এত কিছু বুঝিয়েও কোনো লাভ না হয় প্রচণ্ড পরিমাণে হতাশ হয় ইফা। দুই বোন প্রায় সমবয়সী হওয়ায় ইফাকে ছোট থেকে নিজের বড় অভিভাবকের থেকে বান্ধবী হিসেবে গণ্য করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ওয়ারেন। তাই বয়সের 1.5 বছরের বড় বোনের কাছে নিজের রিলেশনের ব্যাপারে অকপটে সব বলতে নিজের মধ্যে বিন্দুমাত্র দ্বিধা কাজ করার প্রয়োজন মনে করেনি ওয়ারেন। ইফাও বুঝতে পারে ওয়ারেন এখন এসবে গভীরভাবে জড়িয়ে গেছে। এখনই সবকিছু থেকে তাকে পুরোপুরি বের করে আনতে মোটামুটি সময় নিতে হবে। তাই তখন ওয়ারেনকে আর কিছু না বলে বা পরিবারকেও এ ব্যাপারে কিছু না জানিয়ে গভীর রাতে তাহাজ্জুদে কেঁদে কেঁদে বোনের জন্য হেদায়েতের দোয়া করে ইফা। মনে মনে আশা রাখে আল্লাহ চাইলে একদিন নিশ্চয়ই ওয়ারেনও এই সব কিছু বুঝতে পারবে আর সব থেকে বেরিয়ে আসবে। তবে যত দিন যায় ওয়ারেনের অবস্থা যেন তত বেগতিক হয়। সারাক্ষণ শুধু ছেলেটার সাথে ফোনে কথা বলায় ব্যস্ত থাকে সে। এমনকি এখন ফোনের জন্য ঘর থেকে বের হবার সময়টুকুও পায় না সে। এসবই লক্ষ্য করে ওয়ারেনকে প্রাণপণে বোঝানোর চেষ্টা করে যায় ইফা। তবে ইফার কথাগুলোকে আমলে নেওয়ারও তেমন প্রয়োজন মনে করে না ওয়ারেন, বরং এতে ইফার প্রতি আরও বিরক্ত হয় সে। মাহাদিয়াও ওয়ারেনের সাথে খানিকটা ক্লোজ হয়ে এগুলো থেকে তাকে সরিয়ে আনার চেষ্টা করতে চায়। তবে ওয়ারেন যেন তাকে কোনোভাবে সহ্য করতে পারে না, তাই মাহাদিয়াও ভয়ে তাকে বেশি কিছু বলার সাহস করে না। আজ অনেকদিন পর ওয়ারেনের অপেক্ষার প্রহর শেষ হয়েছে।
তাই আজ তিয়ান আসবে ওর সাথে দেখা করতে। এতদিন শুধু অনলাইনে আর ভিডিও কলে কথা হলেও আজকে সরাসরি দেখা করবে সে। তাই মনটা সকাল থেকে খুবই ফুরফুরা ওয়ারিনের। কলেজে যাওয়ার সময় বেশ সেজেগুজে বের হওয়ার সময় মাহাদিয়ার খানিকটা সন্দেহ লাগে। তাই এমন সেজেগুজে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করে ওয়ারিন জানায় তার কলেজে আজ ছোটখাটো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তাই সবে রেডি হয়ে যাচ্ছে আর এজন্য বাসায় ফিরতেও লেট হবে। সব শুনে খানিকটা সন্দেহ হয় মাহাদিয়া ওয়ারিনকে এসব অনুষ্ঠানে অংশ নিতে নিষেধ করে। তবে মাহাদিয়ার কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে ওয়ারিন। আমি কোথায় যাব আর না যাব সেটা কি তোমার বলে দিতে হবে? আমি কি অনুমতি চেয়েছি তোমার থেকে? পরিবারের সবার প্রিয় হয়েছে বলে ভেবো না আমিও সব কথা মেনে চলবো তোমার। আমি জানি সেদিন আমার ফোনে কথা বলার ব্যাপারে তুমি জানিয়েছিলে আপুর কাছে, কাজটা ভালো করনি তুমি। মাহাদিয়া শান্ত কণ্ঠে বুঝায় ওয়ারিনকে, শোনো বোন, তুমি ছোট, তাই কে ভালো আর কে খারাপ সেটা এখনও বুঝতে পারছো না। হতে পারে ছেলেটা এভাবে অনলাইনে তুমি ছাড়া আরও অনেক মেয়েদের সাথে কথা বলে। যে তোমার সাথে হারাম রিলেশনে জড়াতে পারে সে যে অন্য কোনো মেয়ের সাথে হারাম রিলেশনে জড়াবে না এর কি নিশ্চয়তা আছে বলো? ওয়ারিন এখন তিহানের মোহে মোহিত, তাই তিহানের ব্যাপারে বলা মাহাদিয়ার এই কথাগুলোকে যেন তার কাছে তিক্ত নিমের রসের ন্যায় মনে হচ্ছে। তাই রাগে আগুন হয়ে মাহাদিয়াকে উদ্দেশ্য করে বলল, কিছু হলে আমার হবে, তোমার তাতে কি হবে? নিজের ব্যাকডেটের চিন্তাভাবনা নিয়ে আমার জীবনে কোনো বিষয়ে ইন্টারফেয়ার করবে না তো, বলে হনহনিয়ে চলে গেল। ওয়ারিনের ব্যবহারে খানিকটা কষ্ট পেলেও মন থেকে তার নিরাপত্তা চেয়ে দোয়া করল মাহাদিয়া। সেদিনই মাহাদিয়ার দুশ্চিন্তা বাস্তবে রূপ নিল। সারাদিন পার হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলো, তবে তখনও ওয়ারিনের বাসায় ফেরার কোনো হদিস নেই। সন্ধ্যা হয়ে আসায় বাসার সবাই ওয়ারিনের জন্য চিন্তিত হয়ে পড়ল। সালাম সাহেব চিন্তিত হয়ে একের পর এক কল করেই যাচ্ছে মেয়ের ফোনে, তবে একটা কলও রিসিভ করছে না ওয়ারিন। টেনশনে কি করবে বুঝতে না পেরে মাহাদিয়া তখনই ফোন করে ইলহামকে বিষয়টা জানালে ইলহাম তখনই ছুটে ওয়ারিনের কলেজে যায়। তবে তাকে সেখানে না পেয়ে তার কিছু ক্লোজ বান্ধবীদের সাথে যোগাযোগ করে ইলহাম। তাদের মাঝে সবাই জানায় যে তারা ওয়ারিনের ব্যাপারে কিছু জানে না, তবে একজন ছাড়া, ঐশী ওয়ারিনের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। তাই সে প্রথমে সবকিছু অস্বীকার করলেও পরবর্তীতে যে কোনো সময় ওয়ারিনের কোনো বিপদ হয়ে যেতে পারে শুনে সে ইলহামকে ওয়ারিনের তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার বিষয়ে সব খুলে বলে। সব শুনে যেন ইলহামের পায়ের রক্ত মাথায় উঠে যায়। হন্ড হয়ে ঐশীর বলা ওই রেস্টুরেন্টে গিয়ে ওয়ারিনের খোঁজ নেয়, তবে রেস্টুরেন্টেও ওয়ারিনকে খুঁজে পাওয়া যায় না। এভাবে মরিয়া হয়ে খুঁজতে খুঁজতে রাতে 10টা বেজে যায়, তবুও ওয়ারিনের কোনো খোঁজ না পাওয়ায় ইলহাম বিষয়টা পুলিশকে জানানোর সিদ্ধান্ত নেয়। পুলিশকে কল করার উদ্দেশ্যে ফোন বের করে দেখতে পায় কোনো এক আননোন নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। চিন্তা আর টেনশনের সময় এটা কোনো ক্লায়েন্টের কল ভেবে আর ব্যাক করেনি ইলহাম। তবে পুনরায় সে নাম্বার থেকে কল আসায় সে রিসিভ করে কানে ধরার সাথে সাথেই ফোনের ওপাশ থেকে ভেসে আসে ওয়ারিনের কান্না বিজড়িত কণ্ঠ। ভাইয়া, আমাকে বাঁচাও ভাইয়া, ওরা আমাকে এখানে আটকে রেখেছে। এ অবধি বলতেই অন্য একজন কলটা টেনে নিয়ে কর্কশ কণ্ঠে বলে, তোর বোনকে ছাড়াতে চাইলে 10 লক্ষ টাকা রেডি করে আমাদেরকে পাঠা, নয়তো বোনের লাশ পাঠিয়ে দিচ্ছি। আর শোন, পুলিশে খবর দেওয়ার কথা চিন্তা করলে বোনকে আর জ্যান্ত পাবি না। আমাদের লোক তোর উপর নজর রাখবে, তাই চালাকি করে কোনো লাভ নেই। যদি ভুলেও পুলিশকে কিছু জানাতে চাস তাহলে বোনকে আর জীবিত পাবি না। লোকটার কথা শুনে ভয়ে বিচলিত হয়ে বলে ইলহাম, কে বলছেন আপনি? আমার বোনের কোনো ক্ষতি করবেন না, আমি টাকা দেব টাকা। এ অবধি বলতে ওপাশ থেকে ফোন কেটে যায়। ফোন কেটে শান্ত তিয়ানকে উদ্দেশ্য করে বলে, ভাই, মালটার ভাইকে কল করে টাকাটার বিষয়ে জানিয়েছি, বলল তো টাকা দিবে, এখন কি করব? শান্তর কথায় সামনের চেয়ারের সাথে হাত পা আর মুখ বেঁধে আটকে রাখা ওয়ারিনের কপালের চুলগুলোকে সরিয়ে দিতে দিতে বলল তিয়ান, কি আর করবি? আবার কয়েক ঘন্টা পরে অন্য একটা সিম দিয়ে কল করে কোথায় কিভাবে টাকা পাঠাতে হবে সেটা বলে দিবি। এতগুলো কিডন্যাপ করার পরেও যদি তোকে আর অক্ষরে অক্ষরে সব বুঝিয়ে দিতে হয় তাহলে তো কিডন্যাপিংয়ের ওপর তোর একটা কোর্স করে নেওয়া প্রয়োজন। আর শোন, কথা বলা শেষে সিমটা নষ্ট করতে ভুলবি না, আমি কোনো রিস্ক নিতে চাই না। তিয়ানের কথায় ওয়ারিনের 2 চোখ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। সে নিজেকে এই বাঁধন থেকে মুক্ত করার জন্য ছটফট করতে লাগলো। ওয়ারিনের এই ছটফটানিতে তার মুখের বাঁধন খুলে দিল তিয়ান। মুখের বাঁধন খোলার সাথে সাথে অঝরে কেঁদে দিল তিয়ান। কান্নাসিক্ত কণ্ঠে তিয়ানকে উদ্দেশ্য করে বলল সে, তো তুমি কি করে এমন আচরণ করতে পারো আমার সাথে? আমি তো নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলাম তোমায়। আপু বলেছিল বিয়ের আগে কাউকে ভালোবাসা অপরাধ, আমি সেটা শুনিনি। তাহলে কি তোমাকে ভালোবাসাটা সত্যি আমার অপরাধ ছিল? টাকার লোভে এমন কাজ করতে পারলে তুমি আমার সাথে? ছি! ওয়ারিনের কথায় হাতে থাকা ছুরির আগাটা আলতো করে তার থুতনিতে ঠেকিয়ে বলল তিয়ান, সরি বেবি, কি করব বলো, এটা যে আমার প্রফেশন। তোমার আগেও আরও অনেক মাছ আমার জালে ধরা দিয়েছে, তাদের পরিণতি আরও খারাপ ছিল, তবে তোমার সাথে তো আমি কিছুই করিনি জান। তারপর একটা বিভৎস হাসি হেসে বলল,
আমিও তো কত ভালোবাসি তোমাকে, বিশ্বাস করো, অনেক ভালোবাসি তোমাকে। তাই তো এই নির্জনে নিয়ে এলাম তোমাকে, অসম্ভব ভালোবাসা দিয়ে বাড়িয়ে দেব বলে। বিশ্বাস করো আমার কথা। তিয়ানের কথার নিকৃষ্টতা বুঝতে পারল ওয়ারিন, তাই বিরক্তি আর ঘৃণা নিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল সে। ওয়ারিনের বিরক্তিতে আরেক দফা হাসি হেসে তার মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, তিয়ান, রাগ করো না আমার মিষ্টির হাড়ি, তোমার মিষ্টির স্বাদ আমি উপভোগ করতে চাই। এভাবে ঘৃণার দৃষ্টিতে তাকালে কি করে হয় বলো? এই অবধি বলেই শান্তকে একটা তীক্ষ্ণ ইশারা করল তিয়ান। তিয়ানের ইশারায় মুখ টিপে হেসে শান্ত বলল, বস, এই মায়াটার সাথেও। এ অবধি বলেই ওখান থেকে বেরিয়ে গেল সে। শান্ত চলে যেতে ওয়ারিনের দিকে এগিয়ে গিয়ে তার হাতের পায়ের বাঁধন খুলে দিল তিয়ান। এই মুক্তির কারণ কিছুটা অনুমান করতে পেরে ভয়ে কাঁপতে কাঁপতে বলল ওয়ারিন, দয়া করো তিয়ান, দয়া করে আমার কোনো ক্ষতি করো না তুমি। তোমার যত টাকা লাগবে আমার পরিবার তা তোমায় দিয়ে দেবে। প্লিজ এমন ক্ষতি করো না আমার, বলে কান্নায় ভেঙে পড়ল ওয়ারিন। ওয়ারিনের কথার প্রতি উত্তরে সামনে এগোতে এগোতে বলল তিয়ান, টাকা তো পাবোই, তবে তোমাকেও তো লাগবে আমার বেবি। তিয়ানের এমন পশুসুলভ আচরণে ভয়ে পেছনে হাঁটতে হাঁটতে বলল ওয়ারিন, আল্লাহ বাঁচাও আমায়, আমি ভুল করেছি। আপু আর ভাবির কথা না শুনে আমি ভুল করেছি। এ অবধি বলতেই আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই ওয়ারিনের উপর ঝাঁপিয়ে পড়ে তিয়ান। দীর্ঘক্ষণ ক্ষুধার্ত কুকুরের ন্যায় ঝাঁপিয়ে পড়ে নিজের ক্ষুধা মিটিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তিয়ান। ওয়ারিনের ক্লান্ত ও ক্ষুধার্ত শরীর এই অত্যাচার সহ্য করতে না পেরে মেঝেতে অবচেতনের ন্যায় হাত পা ছড়িয়ে পড়ে থাকে। গলা ছেড়ে চিৎকার করার শক্তিটুকু যেন তার শরীরে নেই, শুধু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল, আর মনে মনে ভয়ে চলছে প্রখর আফসোসের ঢেউ। হায় আল্লাহ, আমি কেন কারোর কথা শুনলাম না? কেন একা একা দেখা করতে এলাম এই নরপিচাসটার সাথে? আমার এখন কি হবে? আমি এই মুখ নিয়ে এখন কিভাবে আমার পরিবারের সামনে দাঁড়াবো? কার কাছে এই মুখ দেখাবো আমি? অন্যদিকে ওয়ারিনের কিডন্যাপের কথা শুনে তখনই বাসায় ফিরল ইলহাম। বাসায় ফিরে সবাইকে এই কথা বললে মাথায় হাত দিয়ে বসে পড়েন সালাম সাহেব। রাশেদা বেগম চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেন, কি বলছিস তুই এসব ইলহাম? এ কি হলো আমার মেয়েটার? আমি জানি না, তোরা যেভাবেই হোক নিয়ে আয় আমার ওয়ারিনকে। আল্লাহ, তুমি আমার মেয়েটাকে বাঁচাও, বলে বিলাপ জোড়েন তিনি। বাসার সকল সদস্যদের মুখে দেখা দেয় চিন্তার ছাপ। কথাটা শোনা মাত্রই দৌড়ে ঘরে গিয়ে নামাজে লুটিয়ে পড়ে ইফা। দুই হাত তুলে রবের দরবারে বোনের নিরাপত্তার জন্য দোয়া করে সে। কিছুক্ষণের ভেতরেই আবারও অন্য একটি নাম্বার থেকে কল আসে ইলহামের ফোনে। ইলহাম দ্রুত কল রিসিভ করলে আবারও সেই লোকটি জানায়, আজ রাতের ভেতরে যদি 10 লক্ষ টাকা আমাদের কাছে না পৌঁছে তাহলে মেয়ের লাশ পৌঁছে যাবে আপনাদের লোকেশনে। শান্তর এমন হুমকিতে ইলহামের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে বিচলিত হয়ে বলেন সালাম সাহেব, হ্যাঁ দিব বাবা, যত বলছো ততই দেব, তুমি তবু আমার মেয়েটার কোনো ক্ষতি করো না। সালাম সাহেবের কথায় তিয়ানের দিকে ভাবান্তক দৃষ্টিতে তাকালো শান্ত। তিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে ইশারা করলো কথা চালিয়ে যেতে। তিয়ানের ইশারায় শক্ত গলায় বলল শান্ত, মেয়েকে সুস্থভাবে পেতে চাইলে আমাদের পাঠানোর লোকেশনে এক্ষুনি টাকা নিয়ে আসুন। মনে রাখবেন, পুলিশ নিয়ে আসার কথা ভাবলে মেয়েকে শেষ করে দেব। শান্তর মুখ থেকে এই কথা শুনে দুকরে কেঁদে উঠলেন সালাম সাহেব। ভয়ে কেঁপে উঠলেন, বললেন, না বাবা, আমরা পুলিশে খবর দেব না, তোমরা শুধু আমার মেয়েকে ফিরিয়ে দাও। সেদিনই বহু কষ্টে বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে জরুরি দরকারে কথা বলে টাকা ধার নিয়ে 10 লক্ষ টাকার ব্যবস্থা করেন সালাম সাহেব। সে রাতেই ইলহাম রবিনকে নিয়ে লুকিয়ে শান্তর বলা লোকেশনে হাজির হয়। শান্তর কথা মতো সাথে আর কাউকে না নিয়ে দুজনে মিলে এগিয়ে যায় তাদের আস্তানার দিকে। কিছু দূর এগোলে একটা নির্জন জঙ্গলের পথ ধরে দুইজন ছেলে এগিয়ে এসে তাদেরকে সাথে করে সামনের রাস্তার দিকে নিয়ে যায়। ছেলে দুটির হাতে ভয়ানক অস্ত্র আর রুমালে তাদের মুখ ঢাকা। তারা ইলহাম আর রবিনকে নিয়ে দাঁড় করায় জঙ্গলের অন্ধকার রাস্তার পাশে। কিছুক্ষণ পর একটা কালো প্রাইভেট কার ঝড়ের বেগে এসে সামনে দাঁড়ায় তাদের। গাড়ির সামনে গ্লাস নামালে আরেকজন কালো রুমালে ঢাকা লোক হাত বাড়িয়ে টাকার ব্যাগ নেয় ইলহামের হাত থেকে। পাশে থাকা ছেলে দুটিও গিয়ে বসে গাড়ির পেছনের সিটগুলোতে। তারপর গাড়ির পেছনের দরজা খুলে হাত পা ও মুখ বেঁধে রাখা ওয়ারিনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে সাথে সাথে গাড়ি নিয়ে চলে যায় ওরা। ইলহাম হতবাক হয়ে এক দৃষ্টিতে ক্ষতবিক্ষত ওয়ারিনের দিকে তাকিয়ে খানিকক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। হাত পা যেন সে স্থানের মাটিতেই আটকে গেছে তার। ওয়ারিনের শরীরের অবস্থা দেখে বোঝা যাচ্ছে ওকে ধর্ষণ করা হয়েছে। দৌড়ে গিয়ে বোনকে আঁকড়ে ধরে বুকে জড়িয়ে নেয় ইলহাম। দ্রুত ওয়ারিনের হাতের পায়ের আর মুখের বাঁধন খুলে দেয় সে। ভাইকে দেখে ওয়ারিনের দুই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। প্রথমে ভাইয়ের মুখের দিকে অসহায় দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে তাকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে ওঠে ওয়ারিন। ওয়ারিনের অবস্থা শোচনীয়, শরীরের জামা কাপড়েরও অবস্থাও ঠিক নেই। বোনের এই অবস্থা দেখে রাগে মাথা গরম হয়ে যায় ইলহামের। বোন
বোনকে জড়িয়ে ধরে চেঁচিয়ে মাস্তানগুলোকে উদ্দেশ্য করে বলে ইলহাম, তোরা বলেছিলি টাকা দিলে তোরা আমার বোনকে ছেড়ে দিবি, এখন আমার বোনের এই অবস্থা কেন? কি করেছিস তোরা আমার বোনের সাথে? ইলহামের চিৎকারে পাশ থেকে রবিন ইলহামের কাঁধে চাপড় দিয়ে তাকে শান্ত করে। ফিসফিসিয়ে বলে, নিজেকে সামলা, আগে ওকে নিয়ে বাসায় চল, কেউ কিছু দেখার আগে চল। ইলহাম ওয়ারেনকে কোলে করে নিয়ে গাড়িতে ওঠে। গাড়িতে থাকাকালীন পুরো সময়টাতে ইলহামকে সজোরে আঁকড়ে ধরে রাখে ওয়ারেন। প্রচণ্ড জ্বরে যেন গা পুড়ে যাচ্ছে তার। বোনের অবস্থা দেখে অন্তর ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ইলহামের। কি করবে তা বুঝে উঠতে যেন কষ্ট হচ্ছে আজ। তাই কোনো রকমে রবিনের সহায়তায় ওয়ারেনকে নিয়ে বাসায় পৌঁছালো ইলহাম। গাড়ি থেকে নেমে ওয়ারেনকে কোলে নিয়ে ঘরে প্রবেশ করলো সে। ড্রয়িং রুমে মরিয়া হয়ে অপেক্ষা করছিল সবাই, তাই শুরুতে ইলহামকে দেখে এগিয়ে গেলেও পরবর্তীতে ওয়ারেনের অবস্থা বুঝতে পেরে মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন সালাম সাহেব। রাশেদা বেগম মেয়ের অবস্থা দেখে সাথে সাথে জ্ঞান হারায়। ইফা দৌড়ে এসে নিজের মাকে সামাল দেয়। অন্যদিকে মাহাদিয়া ওয়ারেনকে রুমে নিতে ইলহামকে সাহায্য করে। ওয়ারেনকে নিয়ে বাড়ির সকলের মাঝে দেখা দেয় এক বিশৃঙ্খল পরিস্থিতি। অনবরত মাথায় পানি ঢালার পর রাশেদা বেগমের জ্ঞান ফেরে। তিনি দৌড়ে মায়ের কাছে যান। জ্বরে ওয়ারেনের গা কাঁপছে। মাহাদিয়া রুমাল ভিজিয়ে ভিজিয়ে তার মাথা শরীর মুছে দিচ্ছে। জ্বরের ঘোরে অচেতন প্রায় ওয়ারেন কেঁদে কেঁদে বলছে, আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই, ওরা আমাকে মেরে ফেলেছে। ওয়ারেনের কথায় রাশেদা বেগম মেয়েকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করছে, মা আমার কি করেছে ওরা? আমাকে বল মা, ওরা তোর সাথে কি করেছে বল। মায়ের কথায় চিৎকার করে কেঁদে ওঠে বলে ওয়ারেন, আম্মু ওরা ওরা আমার সাথে, আম্মু আমার এখন কি হবে? আম্মু আমাকে তোমরা মেরে ফেলো, আমি ভুল করেছি, আমি আপুর কথা না শুনে ভুল করেছি। ওয়ারেনের কথায় অবাক হয়ে জিজ্ঞেস করে রাশেদা বেগম, তুই কি ভুল করেছিস মা? ওরা তোকে কিডন্যাপ করেছে, ওরা অপরাধ করেছে মা। না না আম্মু, আমি ওকে ভালোবেসেছিলাম, ভুল আমার। আমি কেন আজ ভাবির কথা শুনলাম না? সব শেষ হয়ে গেছে আম্মা, আমাকে তোমরা বিষ খাইয়ে মেরে ফেলো আম্মা। ওয়ারেনের কথায় ঘরের সবার চোখে পানি। রাশেদা বেগম মেয়ের কথার অর্থ বুঝতে পারলেন। সব শুনে যেন তিনিও নিস্তব্ধ হয়ে গেলেন। ভবিষ্যতের ভয়ঙ্কর বাস্তবতা তার যেন চোখে ভেসে উঠল। তাই হঠাৎ কিছু একটা ভেবে ওয়ারেনকে নিজের থেকে জোর করে ছাড়িয়ে দিয়ে উঠে চলে যান তিনি। মায়ের নিস্তব্ধতা ও দূরে সরে যাওয়ার কারণ বুঝতে পেরে হাউ মাউ করে কেঁদে ওঠে ওয়ারেন। মাহাদিয়া ওয়ারেনের মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দেয়, শান্ত হও ওয়ারেন, কিছু হয়নি, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইফা বোনকে আঁকড়ে ধরে কাঁদে। ওয়ারেন হৃদয় ক্ষতবিক্ষত আর্তনাদ করে বলে, আপু আমার সব শেষ, আপু আমি এই মুখ নিয়ে কিভাবে বাবা ভাইয়ার সামনে যাব? আল্লাহ আমাকে তুমি মৃত্যু দাও, আমি মরে যেতে চাই আল্লাহ। ওয়ারেনের কথায় ইফাও ফুপিয়ে কেঁদে ওঠে। বোনকে আরও শক্ত করে জড়িয়ে শান্ত কণ্ঠে বলে, ওয়ারেন তুমি ভুল করেছ, সত্যিই ভুল করেছ। হারাম সবসময় বিপজ্জনক, শতবার তা তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি তা বোঝনি। ড্রয়িং রুমে সোফায় মাথা নিচু করে বসে আছেন সালাম সাহেব। মুখে কোনো কথা নেই তার। অন্ধকার এক দুশ্চিন্তা যেন প্রকাশ্যে হাতছানি দিচ্ছে তার চেহারায়। পাশে বসে বাবাকে উদ্দেশ্য করে বলছে ইলহাম, আব্বা মাথা ঠান্ডা করুন, উত্তেজিত বা অতিরিক্ত চিন্তিত হলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। ভুলটা ওয়ারেনের নয়, ভুলটা আমাদেরই। আমাদের অতিরিক্ত স্বাধীনতা আর বেখেয়ালিপনায় ও এই রাস্তায় পা বাড়াতে পেরেছে। আমাদের উচিত ছিল ওকে সঠিক পর্যবেক্ষণে রাখা। ইলহামের কথায় এবার সালাম সাহেব ভাঙা কণ্ঠে জবাব দিলেন, এখন আর এসব বলে কি হবে রে বাবা, এখন তো সব শেষ হয়ে গেছে। আমার মেয়েটার জীবনটা একেবারে নষ্ট হয়ে গেছে। আমি আজ বুঝতে পারলাম ইফার চলা রাস্তাই ঠিক ছিল। ওয়ারেন যদি ওর মতো হতো তাহলে আজ এই দিন দেখতে হতো না। আব্বা এই কথা ইফা আপনাদের শতবার বোঝানোর চেষ্টা করেছে, তবে আপনারা ওর কথা শুনেননি, বরং ওকে ভুল সাব্যস্ত করেছেন। পর্দা ফরজ বিধান এটাকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। আধুনিক সমাজে সম্মানের সাথে মুখ দেখাতে পর্দা আপনাদেরকে বাধা দিত। আজ কিভাবে মুখ দেখাবেন আব্বা? ইলহামের কথায় নিজের ভুল বুঝতে পারল সালাম সাহেব। মাথাটা নিচু করে ফুপিয়ে কেঁদে উঠলেন। লজ্জিত হয়ে বললেন, থাম বাবা থাম, আর লজ্জা দিস না আমায়, আল্লাহ আমাদের পাপের ফলই দিচ্ছেন আজ। এরপর বেশ কিছুদিন কেটে গেল। ওই দিনের পর থেকে ওয়ারেন সম্পূর্ণভাবে বাহিরের জগৎ ত্যাগ করল। বাহিরের আলো যেন এখন সে ঘৃণা করে। সে চটপটে চঞ্চল স্বভাবের ওয়ারেন এখন পরিপূর্ণ বাস্তবমুখী একজন মানুষ। যেন তার মাঝে আর কোনো আবেগ অনুভূতি নেই। সারাক্ষণ একা একা ঘরে বসে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। হঠাৎ পেছন থেকে কেউ ডাকলেও ভয় আটকে ওঠে। সব কিছুতে এক অজানা ভয় কাজ করে ওর মনে। যদিও ইফা, মাহাদিয়া আর পরিবারের সকলে মিলে যথেষ্ট স্বাভাবিক করার চেষ্টা করে থাকে। একা একা বসে থাকে বলে ইফা তার ইসলামিক বইগুলো ওয়ারেনকে দেয় পড়তে। ওয়ারেন সারাদিন ঘরে বসে বসে সেগুলো পড়ে আর কান্না করবে। কে জানে সে কি বুঝে এই বইগুলো পড়ে এত কান্না করে। যদিও ইফা বা মাহাদিয়া তাকে ইসলামিক বিষয়ে কিছু বুঝালে সে তখন চুপ করে থাকে। এতে করে বোঝারও উপায় নেই যে কতটুকু বুঝছে ওয়ারেন।
ওয়ারেন। সেদিন ওয়ারেনের ধর্ষিত হওয়ার বিষয়টি সবার কাছ থেকে লুকিয়ে রাখে তার পরিবার। তবে আশেপাশের লোকজন হঠাৎ ওয়ারেনের এমন ঘরবন্দি হওয়ার বিষয় নিয়ে কানাঘোষা করা শুরু করে। তাদের মতে ওয়ারেনের যা উগ্র চলাফেরা হয়তো কোনো অঘটন ঘটিয়ে এসে এখন ঘরে মুখ লুকিয়েছে। কেউ কেউ তো সরাসরি এই বিষয় নিয়ে জিজ্ঞেস করে বসে পরিবারের সদস্যদের। সবার থেকে লুকিয়ে ওয়ারেনকে আগলে রাখে তার পরিবার। ওয়ারেনও এখন নিজের ভুল হাড়ে হাড়ে বুঝতে পেরেছে, তাই বেশ কিছুদিন যাবৎ ইফা আর মাহাদিয়ার সাথে নামাজ কালামে মন দিয়েছে। যেহেতু ময়মনসিংহ শহর অঞ্চলে বাসা, তাই গ্রামের মতো কেউ কারোর বিষয় নিয়ে এত নাকও গলায় না। তাই ওয়ারেনের বিষয়টিও সবার থেকে লুকিয়ে রাখতে তেমন কষ্ট হয় না কারোর। হয়তো বিষয়টি সারা জীবন লুকিয়ে রাখা যেত যদি তা এই চরম অঘটনের রূপ না নিত। কিছুদিন হলো ওয়ারেন নামাজ কালামে মন দিয়েছে। এর মাঝে হঠাৎ তার শরীরে অবস্থা বেগতিক। আজ কিছুদিন যাবৎ কোনো খাবার যেন মুখেও দিতে পারছে না। যাই খাচ্ছে তাই অনর্গল বমি করে ভাসিয়ে দিচ্ছে। পরিবারের লোকজন তার এই অবস্থাতে খানিকটা ভয় আছে, তবে গ্যাসের সমস্যা বলে মনকে মানিয়ে নিচ্ছে সবাই। তবে আজ হঠাৎ সকালে নাস্তা করতে গিয়ে ওয়ারেন মাথা ঘুরে চেয়ার থেকে পড়ে যায়। পাশে বসা ইফা আর রাশেদা বেগম দ্রুত তাকে তুলে নিয়ে সোফায় বসায়। ওয়ারেনের এমন অবস্থা দেখে মাহাদিয়া ভয়ে ভয়ে রাশেদা বেগমকে ওয়ারেনের প্রেগন্যান্সি টেস্ট করিয়ে দেখার কথা বলে। এতে শুরুতে রাশেদা বেগম মাহাদিয়ার প্রতি অতিমাত্রায় ক্ষিপ্ত হলেও পরবর্তীতে তার কথায় সায় দিয়ে পরদিন ওয়ারেন আর মাহাদিয়াকে নিয়ে হসপিটালে যান। বেশ কিছুদিন যাবৎ মাহাদিয়ারও লক্ষণ কিছুটা সম্ভাব্যময়, তাই তারও একটা টেস্ট করাতে সাথে নিয়ে আসেন রাশেদা বেগম। সকল পরীক্ষা নিরীক্ষার পরে রিপোর্ট বের হয় মাহাদিয়া প্রেগনেন্ট। খবরটা শুনে রাশেদা বেগম খুব খুশি হন, তবে ওয়ারেনের চিন্তা যেন গ্রাস করে আছে তার অন্তরাত্মা। তাই শত চেয়েও খানিকটা আনন্দের বহিঃপ্রকাশ করতে ব্যর্থ তিনি। শাশুড়ির মনের অবস্থা বুঝতে পেরে শান্ত স্বরে সান্ত্বনা দিল মাহাদিয়া। আম্মা, আপনি চিন্তা করবেন না, দেখবেন আল্লাহ যা করবে সব ভালোর জন্য করবে ইনশাল্লাহ। মাহাদিয়ার সান্ত্বনা যেন মাথার উপর দিয়ে গেল রাশেদা বেগমের। তাই স্থির পায়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন ওয়ারেনের রিপোর্টের জন্য। তবে ওয়ারেনের যেন কোনো কিছুতে কোনো খেয়াল নেই। সে শান্ত মনে ওয়েটিং স্পেসে বসে আছে। রাশেদা বেগম একবার মেয়ের দিকে তাকাচ্ছেন আর একবার মনে মনে সবকিছু স্বাভাবিক করার প্রার্থনা করছেন। অবশেষে যেন তার অপেক্ষার প্রহর কাটল। ওয়ারেনের রিপোর্ট হাতে এলো। রিপোর্ট সহ ওয়ারেনকে নিয়ে তিনি একজন গাইনি ডাক্তারের চেম্বারে প্রবেশ করলেন। ডাক্তার রিপোর্টে খানিকক্ষণ চোখ বুলিয়ে একটা নরম হাসি হেসে জবাব দিল, মিসেস ওয়ারেন, গুড নিউজ, আপনি মা হতে চলেছেন। ওয়ারেন প্রেগন্যান্ট। ডাক্তারের মুখ থেকে এই কথা যেন রাশেদা বেগমের মাথায় বাজ হয়ে নামল। তিনি ভয়ে কম্পিত হয়ে ওয়ারেনের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। মায়ের অসহায় দৃষ্টি ওয়ারেনের অন্তরকে কাঁপিয়ে তুলছে। লজ্জিত হয়ে মাথা নিচু করে আছে ওয়ারেন। দুজনের এমন রিয়াকশনে অবাক হয়ে জিজ্ঞেস করল ডাক্তার, কোনো সমস্যা আছে কি? আপনাদের দুজনকে এত চিন্তিত লাগছে কেন? ডাক্তারের কথায় হকচকে উঠে জবাব দেয় রাশেদা বেগম, না না, সব ঠিক আছে বলে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। সব শুনে মাহাদিয়াও আটকে উঠল। রাশেদা বেগম উত্তেজিত হয়ে বললেন, না না, এ সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। না, এই বাচ্চা তোকে অ্যাবর্শন করিয়ে ফেলতে হবে, যত দ্রুত সম্ভব তা করতে হবে, না হলে গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। মায়ের কথার কোনো জবাব নেই ওয়ারেনের মুখে। সে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে রাশেদা বেগমকে বোঝানোর মতো কোনো ভাষাও খুঁজে পাচ্ছে না মাহাদিয়া। তাই এক প্রকার তাড়াহুড়ো করেই শাশুড়িকে কোনো রকমে বুঝিয়ে বাসায় নিয়ে আসে সে। বাসায় ফিরেও রাশেদা বেগমের এক কথা, না না, যত দ্রুত সম্ভব এই বাচ্চা নষ্ট করে ফেলতে হবে, একে রাখা যাবে না, না হলে পরিবারের সকল সদস্যদের জীবন নরকে পরিণত হবে। ওয়ারেনের প্রেগন্যান্সির খবরটা যেন আরেক দফা শক্ট হয়ে এলো সবার জীবনে। এমন পরিস্থিতিতে ঘর বাড়ি ফেলে কোথাও চলে যেতে ইচ্ছা হচ্ছে সালাম সাহেবের। ইলহামও যেন লজ্জায় বোনের মুখের দিকে ঠিক করে তাকাতে পারছে না। বাসায় ফিরেও রাশেদা বেগমের এক কথা, না না, যত দ্রুত সম্ভব এই বাচ্চা নষ্ট করে ফেলতে হবে, একে রাখা যাবে না, নাইলে পরিবারের সকল সদস্যদের জীবন নরকে পরিণত হবে। ওয়ারেনের প্রেগন্যান্সির খবরটা যেন আরেক দফা শক্ট হয়ে এলো সবার জীবনে। এমন পরিস্থিতিতে ঘর বাড়ি ফেলে কোথাও চলে যেতে ইচ্ছে হচ্ছে সালাম সাহেবের। ইলহামও যেন লজ্জায় বোনের মুখের দিকে তাকাতে পারছে না। সালাম সাহেব লজ্জিত কণ্ঠে ইলহামকে উদ্দেশ্য করে বলল, আমি এই বয়সে আর এত যন্ত্রণা নিতে পারছি না বাবা, তুই আমাকে তাবলিগ জামাতে যাওয়ার ব্যবস্থা করে দে, বাকি সবকিছু তোরা সামলা, আমি এবার একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চাই। ইলহাম মায়া ভরা দৃষ্টিতে বাবার মুখশ্রীতে তাকিয়ে আছে। এবার যেন এক প্রকার সেন্সলেস হয়ে রাশেদা বেগম দৌড়ে এসে ওয়ারেনের হাত টেনে সামনে এগোতে এগোতে বললেন, চল, এক্ষুনি চল, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। রাশেদা বেগমের এমন তোড়জোড়ে দৌড়ে গিয়ে পথ আটকালো ইফা। আম্মা দাঁড়াও, কি বলছো তুমি এসব? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এত শত পাপের মাঝে আর কত পাপ বাড়াতে চাও তুমি? এতই যখন সমস্যা তোমার, তো তখন কেন এসব থেকে বাধা দিলে না ওয়ারেনকে?
যখন ও বেপরদায় বাইরে চলাফেরা করত, ছেলে বন্ধুদের সাথে অবাধ মেলামেশা করত। ইফার কথায় থেমে গিয়ে এবার ওয়ারিনের গালে অনবরত 3-4টা চর বসিয়ে কাঁদতে কাঁদতে বললেন রাশেদা বেগম, কেন করলি তুই এত বড় সর্বনাশ আমার? কেন করলি বল? একবারও চিন্তা করলি না আমরা এখন মুখ দেখাবো কিভাবে? রাশেদা বেগমের এমন কথায় ইফা উত্তেজিত হয়ে বলল, দোষ ওর একার নাম্য, দোষ তোমাদেরও। ছোট থেকে আমাদেরকে ইসলামের ছায়ায় বড় করলে, ফ্রি মিক্সিং থেকে দূরে রাখলে। আমরা এসব কিছু যদি ছোট থেকে জানতাম তাহলে আর ওয়ারিনও এমন হারামে জড়াতো না, আর এত বড় দুর্ঘটনাও ঘটতো না। যাই হোক, বাস্তবতা মেনে নিয়ে বলতে বাধ্য হচ্ছি, যা হয়েছে তার প্রয়োজন ছিল। নয়তো তোমরা এই সমাজের আড়ালে লুকিয়ে থাকা কালো পর্দাগুলোর ব্যাপারে বুঝতে পারতে না। এই সবই আল্লাহর পরীক্ষা। আশা করি তিনি আমাদের এসব থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এখন তো উত্তেজিত হয়ে লাভ নেই। তাছাড়া ওয়ারিনের মাঝে জন্ম নেওয়া এই প্রাণ আল্লাহর দান, এটাকে নষ্ট করার দুঃসাহস করো না। হতে পারে এতে পরিস্থিতি ভালো না হয়ে আরও খারাপের দিকে মন নেবে। ইফার কথায় খানিকটা শান্ত হলো রাশেদা বেগম। এবার মাটির দিকে দৃষ্টি নত করে কাঁদতে থাকা ওয়ারিনকে উদ্দেশ্য করে বলল ইফা, তুই কি চাস ওয়ারিন? তুইও কি এই বাচ্চাকে জন্মের আগে মেরে ফেলতে চাস? ওয়ারিন কোনো কথার জবাব না দিয়ে বুক ফাটিয়ে কাঁদতে লাগলো। আপু, আমি কিছুই বুঝতে পারছি না। আমি জানি না এখন আমার কি করা প্রয়োজন। তবে এখন আমি একটু শান্তি চাই, নয়তো মৃত্যু। আপু, আমি কি আর কখনো স্বাভাবিক জীবনে পাবো না? যদি নাই পাই তাহলে আর বাঁচতেই চাই না আমি। ওয়ারিনকে আগলে নিয়ে বলল ইফা, পাবি বোন, একমাত্র আল্লাহ চাইলে সবকিছু ঠিক হয়ে যেতে পারে। তবে কোনো কিছু ধ্বংস করার মাধ্যমে সুখ মেলে না। এই বাচ্চাকে মেরে ফেললে কি তোর সুখ নিশ্চিত? এমন তো নয়। তাহলে ওকে মারিস না। আল্লাহ চাইলে ওই তোর সুখ হতে পারে। কাঁদিস না, আল্লাহ আছেন, আমিও তোর পাশে আছি। এই দিনের পর সকলের একান্ত সিদ্ধান্তে রাশেদা বেগম ওয়ারিনকে নিয়ে নিজের বাপের বাড়ি চলে যান গোপনে, যেন ওয়ারিনের গর্ভবতী হওয়ার কথা কেউ জানতে না পারে। আর গ্রামের বাড়িতে সবাইকে জানায় ওয়ারিনের বিয়ে হয়ে গেছে। দীর্ঘ 9 মাস পরে 3 দিনের ব্যবধানে ওয়ারিন এবং মাহাদিয়ার বাচ্চা জন্ম নেয়। মাহাদিয়ার ঘর আলো করে জন্ম নেয় একটা চাঁদের ন্যায় কন্যা সন্তান, আর ওয়ারিনের কোলে জন্ম নেয় ফুটফুটে একটা ছেলে। 40 দিন কেটে গেলে ওয়ারিন আর তার বাচ্চাকে নিয়ে ময়মনসিংহে ফিরে আসেন রাশেদা বেগম। বাসায় ফিরে একটা জোর আবদার নিয়ে মাহাদিয়ার নিকট হাজির হন রাশেদা। নিজের নাতনির কপালে একটা চুমু খেয়ে মাহাদিয়ার হাতগুলো আঁকড়ে ধরে কেঁদে কেঁদে বলে, মা, তোমার সাথে আমি অতীতে অনেক দুর্ব্যবহার করেছি, কিন্তু বাস্তবে বলতে গেলে তুমি আমার সংসারের জন্য রহমত হয়ে এসেছ। তোমার তো মা নেই মা, আমাকে যদি মা মনে করো তাহলে আমার একটা আবদার রাখবে। শাশুড়ির মুখ থেকে এমন আকুতি মাখা বাণীগুলো শুনে মাহাদিয়া তার হাতগুলো আঁকড়ে ধরে বলে, আম্মা, কি বলছেন আপনি? আপনাকে আমি মা মনে করব না কেন? আপনি তো আমার মাই। তাছাড়া আপনি অতীতে আমার সাথে কোনো অন্যায় করেননি, বরং আপনি আমার সংসারটাকে বাঁচিয়েছেন। আমি সব জানি। আপনি তো সেদিন মাহাদিয়াকে ফোন করে আর কোনোদিন এই বাড়িতে আসতে নিষেধ করেছিলেন, তাই না? যার ফলে মাহাদিয়া বা খালা খালু কেউ এখন অবধি এই বাড়ি আর পা পর্যন্ত রাখেনি। আপনি আমার জন্য নিজের বোনের সাথে সম্পর্ক নষ্ট করেছেন। আমার সাধ্যের ভেতরে সবটা দিয়ে আমি আপনার আবদার রক্ষা করব, আপনি বলেন। রাশেদা বেগম শান্ত গলায় বলল, তোমার মেয়ে আর ওয়ারিনের ছেলে তো 3 দিনের ব্যবধানে জন্ম নিয়েছে, তাই দেখতে একই বয়সী মনে হয়। দয়া করে তুমি ওয়ারিনের সন্তানকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করবে মা। তাহলে আশেপাশের সবাই জানবে তোমার ঘরে যমজ 2 সন্তান জন্ম নিয়েছে। তাহলে বাইরের সমাজে আমাদের সম্মানটা একটু বাঁচবে মা, নয়তো মুখ দেখানোর কোনো উপায় থাকবে না। রাশেদা বেগমের মুখ থেকে এমন সরল বাক্যে খানিকটা স্তব্ধ থেকে জবাব দেয় মাহাদিয়া, জি অবশ্যই আম্মা, আপনি আমার মনের কথাই বলেছেন। আমি মনে মনে এটা চিন্তা করেছিলাম, তবে সাহস করে বলতে পারছিলাম না। আজ থেকে ও আমার সন্তান। সবাই জানবে আমি 2 যমজ সন্তান জন্ম দিয়েছি। মানুষের কটু কথা আর লাঞ্ছনা থেকে বাঁচতে এতটুকু অপরাধ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। মাহাদিয়ার এই জবাবে যেন রাশেদা বেগম একটু স্বস্তি পেল। তাই কৃতজ্ঞ চিত্তে জীবনের প্রথম মাহাদিয়ার কপালে একটা চুমু দিয়ে তাকে জড়িয়ে ধরল। মাহাদিয়াও মায়ের পরশ অনুভব করে সকল ব্যথা ভুলে গেল। এই 2 শিশু ইলহামের এই বিষয়টি সকলের দৃষ্টিতে ফুটিয়ে তুলতে কিছুদিন পর ধুমধাম করে 2 নতুন অতিথির আকিকার অনুষ্ঠানের আয়োজন করা হলো। কন্যা সন্তানের নাম রাখা হলো মানিসা, আর ছেলের নাম রাখা হলো মায়ান। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে গেছে। মায়ানের জন্মের পর ওয়ারিন আরও বেশি ভেঙে পড়লেও আপাতত পরিস্থিতির বিবর্তনে সে এখন একজন পাকাপোক্ত নামাজি ও পর্দানশীল নারী। ইফা আর মাহাদিয়ার সহায়তায় সে একটা কওমি মাদ্রাসায় জেনারেল ব্যাকগ্রাউন্ডের শিক্ষিকা। সেখানেই দিনের ছোট্ট খেদমতে নিজেকে ব্যস্ত রাখে আল্লাহর ফিকিরে। সর্বক্ষণ নিজেকে সকল পরিবেশ থেকে, মানুষের হইচই ও কোলাহল থেকে সরিয়ে এনে ইবাদত বন্দিগিতে ব্যস্ত করে রাখে। বাড়িতে থাকলে দিনের প্রায় 1/3 সময় কাটায় শুধু ইসলামিক বইয়ের সাথে, আর বাকি সময় কাটায় নিজ সন্তানের সাথে। তবে মায়ানের সব দেখাশোনা যত্ন আত্মি মাহাদিয়াই করে থাকে। মায়ানও যেন মানুষের মতো তারই পেটের সন্তান, তাই মা হিসেবে মায়ান মাহাদিয়াকে চেনে। তবে আশ্চর্যজনকভাবে আম্মি বলে ডাকে ইফাকে। হয়তো ছোট থেকে ওয়ারিনের চেয়ে ইফাকে নিজের আশেপাশে বেশি দেখার কারণে এই বিপরীত প্রতিক্রিয়া উপস্থাপন হয়েছে। আর বিপরীতে